আচ্ছা, তো আমরা মেইন আজকে পড়া শুরু করে ফেলি। আমরা ছিলাম হচ্ছে ডিফারেন্সিয়েশনে, অনেক 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 পড়াশোনা করে ডিফারেন্সিয়েশনে আজকের শেষ ক্লাসটায় চলে আসছি। আজকের ক্লাসে হচ্ছে গিয়ে সবকিছু একটা তুমি কম্পিটিশন পাবা। দ্যাট মিনস হচ্ছে গিয়ে তুমি যা কিছু শিখলে এর কিছু অ্যাপ্লিকেশন তুমি দেখতে পারবে, একদম রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যেগুলো। আজকের ক্লাস অনেক বেশি লেন্দি না, একেবারেই কম সময় এবং অনেক অনেক বেশি ম্যাথও নাই আজকে। ওকে, আমাদের মোটামুটি অ্যাকচুয়ালি সব পড়া শেষই, সবই পড়া শেষ, হয়তো বা 4-5টার মতো অঙ্ক বাকি আছে, ওগুলো করালে ক্লাস শেষ হয়ে যাবে, তোমার ডিফারেন্সিয়েশনও শেষ। তোমার বইয়ের মোস্ট অফ দ্য অঙ্কই হয়ে গেছে আসলে। আমি তোমাকে হচ্ছে কি আজকে যেটা করাবো সেটা হচ্ছে 2-1টা অঙ্ক এক্সট্রা আছে যেগুলো একটু দেখানো লাগবে সেগুলো, আর বইয়ের কিছু এক্সট্রা ম্যাথটার আছে ওগুলো একটু দেখাই দিব, বইয়ের বাইরে কিছু ম্যাথটার আছে ওগুলো দেখাই দিব আর কি। এই তো, আর আশা করি হচ্ছে লাস্ট ক্লাস ভালো করেই করে আসছো। লঘুমান গুরুমানের টপিক নিয়ে আমরা ছিলাম। তো লঘুমান গুরুমান বলতে আমরা এটা বুঝেছিলাম যে একটা ফাংশনের গ্রাফ যখন আমি আঁকবো তখন y এর সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুগুলো কই 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 পাওয়া যাবে, তাতে y এর মান কত হবে ওটা নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। ওটা ছিল লঘুমান গুরুমান, তাই তো? একটা ফাংশনের গ্রাফ উপরের যেই মানে উপরের চূড়াগুলোকে বলা হইতো, তোমার উপরের চূড়ায় y এর মানগুলোকে বলা হইতো গুরুমান, আর নিচের যে চূড়াটা ছিল, নিচের যে খাতটা আর কি, খাত বলা যায়, চূড়া বলা উচিত না, বাট অনেক ক্ষেত্রে চূড়া বলে, যাই হোক। তো নিচের খাতটার মধ্যে একদম লাস্ট y এর সর্বনিম্ন মানগুলো ছিল তোমার লঘুমান। তো আমরা এটাও দেখে আসছি যে একই গ্রাফের মধ্যে লঘুমান দুইটা আসতে পারে, গুরুমানও দুইটা আসতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, আবার এমনও হইতে পারে তোমার লঘুমানের মান গুরুমানের চাইতে হচ্ছে গিয়ে বেশি, এমনও হইতে পারে। ওকে, তো এটা কোনো অস্বাভাবিক কিছু না আর কি। আচ্ছা, তো এই আমরা ওগুলো নিয়ে কিছু ম্যাথড দেখবো, স্পেশালি যেগুলো পরীক্ষার মধ্যে আর ভালো করে আসতে পারে, ওগুলো নিয়ে কিছু এক্সট্রা জিনিসপাতিও দেখবো আজকে। এই তো, তো শুরু করে ফেলি, ঠিক আছে? মেইনলি লঘুমান গুরুমানের যে পার্টটাতে আমরা ছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার ওই ফার্স্ট অফ অল দেখলাম যে তোমার কোন কোন বিন্দুতে লঘুমান গুরুমান নির্ণয় করা যায়, মানে হচ্ছে গিয়ে তোমার চূড়ার বিন্দুগুলো, এক্সট্রিম পয়েন্ট, চরম বিন্দুগুলো নির্ণয় করা শিখলাম, বা চরম বিন্দুতে এক্স এর মানগুলো নির্ণয় করা শিখলাম। এরপরে দেখেছিলাম লঘুমান গুরুমান নির্ণয়। আমি হচ্ছে তোমাদেরকে লঘুমান গুরুমান থেকে 2টার মতো ম্যাথ করাই দিব। ওকে, 2টার মতো ম্যাথ থাকবে। ওই 2টার ম্যাথ হচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি দিতে পারে পরীক্ষার হলে, একটু ঘুরে বা একটু সুন্দর কোয়েশ্চেন বা একটু কঠিন, এরকম কিছু ট্রিকি জিনিসপাতি আছে। তো শুরু করে ফেলি। এখন তো যেখানে ছিলাম আমরা ছিলাম হচ্ছে লঘুমান গুরুমানে, ওইখানে আমরা যেই টাইপটা করছিলাম টাইপ মনে হয় 2 ছিল। তো ওইটার মধ্যে যেটা আমরা ছিলাম যে তোমার লঘুমান গুরুমান নির্ণয় করতে বলে। তো এখন যেটা করব বা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে গিয়ে তোমাকে লঘুমান গুরুমান কম্পেয়ার করতে বলবে, কোনো কোনো সময় তোমাকে হচ্ছে গিয়ে একদম দেখাই দিতে বলবে, এরকম খুবই সিম্পল অঙ্ক, অঙ্ক কঠিন না, বাট জিনিসপাতি ভালো আর কি, পরীক্ষা আসার মতো। ওকে, তাই লাস্ট যত ছিল ওই টাইপটাই, লাস্ট যে কেস সম্ভবত 3 ছিল, ওটা হচ্ছে তোমার র্যান্ডম কিছু পার্ট দিয়ে দিবে। কিরকম কি কোয়েশ্চেন দেখি, লেট মি ফাইন্ড আউট দ্য কোয়েশ্চেন। প্রথমটা বইয়ের একটা ইজি ম্যাথ করাই দেবো, সেটা হচ্ছে গিয়ে দেখাও যে, দেখো লাস্ট ক্লাসের ম্যাথগুলো মনে পড়ে কিনা। এক্স বাই লন এক্স এর ক্ষুদ্রতম মান হচ্ছে ই, এটা আমাকে শো করতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। ক্ষুদ্রতম মান মানে লঘুমান গুরুমানের টপিকটা। প্রথম কথা, আমাকে হচ্ছে একটা ফাংশন দেওয়া, কঠিন একটা ফাংশন, দেখতে কেমন জানি লাগে। এই ফাংশনটার ক্ষুদ্রতম মান মানে লোয়েস্ট ভ্যালু, লঘুমান যেটা আছে, লঘুমান যেটা আছে ওই মানটা হচ্ছে ই দেখাই দিতে বললো। তার মানে হচ্ছে আমাকে এখানে লঘুমান নির্ণয় করতে বললো। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের স্টেপগুলো দেখে ফেলো, খাতার পৃষ্ঠাগুলো উল্টে গেলো, উল্টা স্টেপ দেখো। স্টেপ 1 ছিল হচ্ছে গিয়ে দিচ্ছি, লিখবো এখন আর, আমি জাস্ট তোমাকে মনে করাই দেবো। আমাদের এই ধরনের ম্যাথে লঘুমান গুরুমান নির্ণয় করার ক্ষেত্রে প্রথম যেটা স্টেপ ছিল যে আমাকে যে ফাংশনটা দিয়ে দিবে, ওকে এফ অফ এক্স ধরবো। তাহলে প্রথম কথা ধরি, এই ম্যাথে ক্যালকুলেশনটা কঠিন, বুঝছো? এটা পরীক্ষা আসতে পারে ইঞ্জিনিয়ারিং এ। এফ অফ এক্স ইকুয়াল টু লন এক্স, এইটার একটা ফাংশন ধরে নিলাম, গেল প্রথম স্টেপ শেষ। তারপরে কি করতে হয়, দ্বিতীয় স্টেপ ছিল হচ্ছে গিয়ে যে এফ প্রাইম এফ ডাবল প্রাইম নির্ণয় করবো, তাই তো? তো দেয়ারফর এফ প্রাইম এক্স, এখন ঝামেলা যেটা হয়, এটা একটা ভগ্নাংশ, এটা থেকে এফ প্রাইম এক্স নির্ণয় করা একটুখানি কঠিন, বাট অতটাও না আর কি। আচ্ছা, তো কেমনে করতে হয়, যে একটা দাগ টানবো, নিচে যা ছিল ওকে স্কোয়ার করবো। মেন ঝামেলাটা এখানেই, এটা ক্যালকুলেশন করতে একটু কঠিন লাগে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে নিচে করা শেষ করে উপরের দিকে যাবো। শুরু করবো হচ্ছে উপরটাকে অন্তরীকরণ করে, মানে এখানে 1 এবং নিচেরটা সেম থাকবে ln x মাইনাস নিচেরটাকে অন্তরীকরণ করবো, এটা করলে হবে 1/x, উপরটা সেম থাকবে। দেখো বুঝো কিনা। ফার্স্ট অফ অল হচ্ছে উপরটাকে অন্তরীকরণ করলাম, নিচেরটা সেম হইলো, বিয়োগ নিচেরটাকে অন্তরীকরণ করলাম, উপরটা সেম রয়ে গেল। দেখো বুঝছো, উপরটা করবো নিচেরটা রাখবো, মাইনাস নিচেরটা করবো উপরটা রাখবো, এরকম। ক্যালকুলেশনটা খুবই ইজি, কিচ্ছু নাই। ln x মাইনাস কাটাকাটি করে 1 ডিভাইড বাই ln x হোল স্কয়ার, গেল। এটা হচ্ছে f প্রাইম x এর মান। এখন আমার কাজ হচ্ছে এরপরে এখান থেকে f ডাবল প্রাইম x বের করে ফেলা। ওকে,
মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা নির্ণয় করা। এখান থেকেই করতে হবে। কেমনি কি করবো, খুব ফাস্ট বলো, এটাকে অন্তরীকরণ করতে হবে। নিচে যা ছিল ওটাকে হচ্ছে কি আমি স্কোয়ার করবো, নিচে আছে এটা স্কোয়ার, আবার স্কোয়ার করবো, করলাম, সরি এটা তো ছিল, আরেকটা স্কোয়ার করলে পাওয়ার 4 হয়ে যাবে। ওকে, এরপরে কথা হচ্ছে যে এবার উপরটাকে অন্তরীকরণ করবো একবার। উপরটাকে করলে কি হবে, 1/x মাইনাস 1টা ওটা কিছু যায় আসে না, ইন্টু নিচেরটা এটা রয়ে যাবে ln x হোল স্কোয়ার, ঠিক। তারপরে মাইনাস, এবার হচ্ছে কি নিচের টাকা অন্তরীকরণ করব, করলে কত হবে 2 ln x 1/x ইন্টু উপরটা রয়ে যাবে দ্যাট ইজ ln x মাইনাস 1। এখানে আর ক্যালকুলেশন করতে যাবে না, যেমনি আছে রাখো আপাতত, যেমনি আছে আপাতত রাখো, হইল। এরপরে আমাদের স্টেপ 2 ছিল তাহলে কি f প্রাইম x f ডাবল প্রাইম x নির্ণয় করা, এটুকু হইল, এটুকু নির্ণয় করতে পারবা? ওকে, তোমাদের কমেন্ট দেখছি। আচ্ছা এখন আসি, এরপরে কথা হচ্ছে আমাদের স্টেপ 3 কি ছিল? স্টেপ 3 ছিল যে আমি যখন নাকি চরম বিন্দু নির্ণয় করতে যাব, চরম বিন্দু নির্ণয় করার জন্য f প্রাইম x এর মানটাকে আমাকে 0 ধরতে হবে সেই ক্ষেত্রে। সুতরাং f প্রাইম x ইকুয়াল টু 0, f প্রাইম x এর ভ্যালু হচ্ছে এটা ln x মাইনাস 1 ln x হোল স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা এখন ওখান থেকে এইটা ওদিকে চলে যাবে, মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে, বা ln x ইকুয়াল টু 1 আসবে। এখন এখানে ঝামেলা যেটা, এখান থেকে x এর মান নির্ণয় করতে প্রবলেম, অত টেনশন করার কিছু নাই, এটাকে জাস্ট এমনি লিখে দিবা ln x ইকুয়াল টু ln e, কারণ ln e এর মান 1, লন্ডন কাটা চলে যাবে, x এর মানটা আসবে হচ্ছে e, গেল। ওকে, এইটুকু গেল, x এর মান আসলো e। এখন আসি এরপরের কাজ হচ্ছে গিয়ে এই x এর মান আমাদের কিন্তু এটা পাচ্ছিল, x এর মান নিম্ন স্টেপ 3 তে ছিল, স্টেপ 4 এ কি ছিল, স্টেপ 4 এ ছিল ওই x এর মানকে আমি f ডাবল প্রাইমের মধ্যে বসাবো, বসা যদি দেখি ছোট বলবো গুরুমান, যদি দেখি বড় তাহলে বলবো মানে লঘুমান। এই e কে f ডাবল প্রাইম বসাই, তাহলে देयरफॉर f ডাবল প্রাইমের মধ্যে e বসাই দিব, বসাইলে এখানে সবগুলো x এর জায়গায় e লিখবো, তাহলে কি হবে দেখো খুব ভালো করে দেখে এই জায়গাটা 1/x এর জায়গায় লিখবো e, e ln e হোল স্কয়ার, e হোল স্কয়ার। এই ক্যালকুলেশনগুলো কিন্তু কঠিন লাগে, আগেই বলে দিচ্ছি এটা একদম বাস্তব সত্য, ধ্রুব সত্য, যে ক্যালকুলেশনগুলো স্টুডেন্টদের কঠিন লাগে এবং আগের থেকে আমি ডিক্লেয়ার করে দিলাম। এই ম্যাথটা দেখে যাবে পরীক্ষার আগে, এটা দেখতে ছোট মনে হলেও অঙ্ক করতে ঝামেলা আছে এখানে কিছু। নরমাল তোমার হচ্ছে কি 1 2 3 4 আসবে না, লন টন নিয়ে কাজ, ই নিয়ে কাজ, কাজ করতে একটুখানি কষ্ট আর কি, বুঝছো? আচ্ছা তাহলে এইটুকু আসলো, মাইনাস 2 ln x, 2 ln, এখানে তো ই দিব আমি, x তো দিব না, ই ইনটু আবার হচ্ছে কি 1/e ln e মাইনাস 1 হোল ডিভাইডেড বাই ln e পাওয়ার 4। ওকে, এই ক্যালকুলেশনটাই করতে পারে না সবাই, বুঝছো? এটার মধ্যে ঝামেলাটা বাঁধে। আচ্ছা এখন দেখো এটা একটুখানি একটা লাইন করে ফেলবা তুমি, তাহলে কি হয় ln e যত জায়গায় আছে সব জায়গায় লিখবা 1, ln e মানেই 1, এটা লিখো, যখন হলে এই ম্যাথের সাইড দিয়ে লিখে রাখো যে ln e মানেই যে 1, এটা একটা তুমি বলতে পারো যে ভ্যালুর মতো আর কি, একটা ধ্রুব সত্য টাইপের। আচ্ছা কথা হচ্ছে কি যে এইবার আসি, এখন আমার এখানে 1/e থাকবে ইনটু ln e মানে কত 1, তার মানে 1 স্কয়ার মাইনাস 2 ইনটু ln e মানে 2 ইনটু 1 ইনটু 1/e গেল। এই জায়গাটা কাহিনী দেখো, ln e মানে 1, 1 মাইনাস 1 মানে কত 0, বুঝছো? নিচে কত আসবে 1 টু দি পাওয়ার 4। ব্রেক। তো এই ম্যাথটা তো এই পর্যন্ত গেল, কি ছিল এটার ক্ষুদ্রতম মান দরকার। আমি ফার্স্ট অফ অল স্টেপ 1 এভাবে x ধরলাম, স্টেপ 2 f প্রাইম x f ডাবল প্রাইম x নির্ণয় করলাম, স্টেপ 3 f প্রাইম x কে 0 ধরে নিয়ে ওখান থেকে x এর মান নির্ণয় করলাম, স্টেপ 4 এই যে x এর মানটা যেটা বের করলাম এটাকে আমি f অফ f ডাবল প্রাইম x এর মধ্যে বসায় দিলাম, বসায় দিয়ে ভ্যালুটা চেক করলাম। স্টেপ 5 হচ্ছে কি বা ওইটার মধ্যে যেটা ছিল যে এই ভ্যালুটা কি তোমার পজিটিভ নাকি নেগেটিভ আমি দেখবো। আমি দেখছি এখানে কোনো মাইনাস চিহ্ন নাই, ই এর মান একটা পজিটিভ ভ্যালু, লাইক পাই যেরকম 3.1416, ই এর ভ্যালু 2.7 সামথিং আর কি। তো সেই ক্ষেত্রে এটা একটা পজিটিভ ভ্যালু গ্রেটার দ্যান 0, এবং আমরা জানি f ডাবল প্রাইম x এর মানটা বসায় দিলে যেটা আসে ওটা যদি পজিটিভ হয় তাহলে পাওয়া যায় হচ্ছে কি লঘু মান বা সর্বনিম্ন মান। সেই ক্ষেত্রে বলতে পারি আমি যে ইয়েস x ইকুয়াল টু e তে
এফ অফ এক্স এর মানটা সর্বনিম্ন। আমি এই জিনিসটা দেখে বুঝে ফেললাম আর কি। ওকে, এখন আমার লাস্ট কাজ যেটা, দেয়ারফর দ্য লঘুমান ইজ দ্য মিনিমা, এটাকে ইংলিশে বলা হয় মিনিমা, MINIMA। লঘুমান যেটা আছে বা সর্বনিম্ন মান এফ অফ ই। ওকে, তাহলে ই ডিভাইড বাই লন ই, রাইট? এক্স বাই লন এক্স এর জায়গায় ই বাই লন ই, দ্যাট ইজ ই বাই 1 অর ই, দ্যাটস দ্য আনসার। তাহলে হচ্ছে কি এটার ক্ষুদ্রতম মান ই। এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য লিখে রাখো। তোমরা অনেকে বলো অ্যাডমিশন ব্যাচ খুলেন না কেন বা এই সেই, তোমার হচ্ছে কি ইন্টারমিডিয়েটের সিলেবাসে এমন অনেক কিছু ম্যাথ আছে যেগুলো নাকি অলরেডি অ্যাডমিশনে চলে আসবে। খুবই সিম্পল কথা, এটা অ্যাডমিশন ব্যাচ হোক চাই না হোক, ম্যাথ তো এটাই আসবে, করবো তো এমনি। ওই জন্য এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখো জিনিসগুলা, বুঝছো? এই মুহূর্তে আমি ধরো অ্যাডমিশন ব্যাচটা খুলে দিলাম, তোমার অ্যাডমিশন পরীক্ষা হলো 8 মাস পরে বা 6 মাস পরে, আসলেই কোনো লাভ নেই। আমি তো জানি জিনিসটা কি হয়, তুমি ভরসা রাখতে পারো যদি বেঁচে থাকি ওটা ঠিকঠাক মতোই চলবে সবকিছু। কথা হচ্ছে গিয়ে এখন অন্যগুলো পড়ে রাখলে না, তুমি ওই টাইমে কিছুই মনে থাকবে না। ওকে, সবকিছু একটা টাইম থাকে। অনেকে হয়তো ব্যবসায়িক কারণে এখনই খুলে ফেলছে, এখন অনেক কিছু করে ফেলছে, বাট ইটস নট দ্য রাইট টাইম অ্যাকচুয়ালি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, লিখে রাখো। আচ্ছা, গেল। এটা গেল একটা। আমরা করছি টাইপ নাম্বারটা কত একটু আমাকে বলিও তো, এটা কত নাম্বার টাইপ ছিল? লঘুমান গুরুমানের কত নাম্বার টাইপ ছিল এটা? লঘুমান গুরুমানটা কত নাম্বার টাইপে এই টাইপের অঙ্কগুলো ছিল? কেস 3 মনে হয় এটা, একটু আমাকে জানাও। আচ্ছা, লাস্ট ক্লাসে যে গ্রাফটা এঁকেছিলাম ওটা একটু আরেকবার আঁকবো, বাট অমনে এখন বুঝায় বুঝে আঁকবো না, আমি জাস্ট এঁকে যাবো। তোমরা তো জানো এটা কেমন আঁকতে হয়। ঢালের গ্রাফ যেটা, প্রথম দিন ছিল একটা সাইন এক্স এর গ্রাফ, এটা ছিল হচ্ছে কি এরকম। আচ্ছা, তো এটার থেকে ঢাল নির্ণয় করতে গেলে আরেকটা গ্রাফ চলে আসে এইটা। আচ্ছা, অনেকটা এরকম ছিল 2 নাম্বারটা, ঠিক কি? দাও চেক করতে দাও তো একটু। নো, ভুল আসলাম, বুঝে বুঝে আর কি। আমি কখনো মুখস্থ এমনি করি না, এই জন্য মুখস্থ থাকতে গেলে দেখবা ভুল টুল হবে। দাঁড়া 1 সেকেন্ড। এখানে হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, তাহলে 1 থেকে, তাহলে এবার নিচে নামবে, এইখানে আসবে। ওকে, আচ্ছা ছিল। তাহলে এটা ছিল আমার হচ্ছে গিয়ে sin x বা f of x, এটা হচ্ছে গিয়ে f prime x ছিল। এখন দেখো আমাদের এখনকার যে টপিক, আমাকে একটু টাইপার টপিকটা জানিয়ে দিয়েছো। টাইপার টপিক নাম্বার কত? টাইপ 2। টাইপ 2 ছিল না? ওকে, টাইপ 2 ছিল। টাইপ 2 ছিল লঘুমান ও গুরুমান নির্ণয় করা। আমরা এখন চলে যাবো হচ্ছে গিয়ে টাইপ 3 তে। লঘুমান গুরুমানের টাইপ 3, ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান ফাংশন। একটুখানি ওয়েট করো, তোমাদেরকে ওই মজার অঙ্ক দেখাবো। অনেক বেশি দেখাবো না, তোমাদের বইয়ে হয়তো এরকম একটার মতো আছে কি, ওটাও লাগবেও না এরকম টাইপের, বাট ভালো কিছু অঙ্ক আছে আমার কাছে 2টা। মানে ওগুলো অ্যাকচুয়ালি এক্সট্রাঅর্ডিনারি, বা তুমি দেখলে বুঝবা, কিন্তু তোমার মানে পুরো এই অন্তরীকরণটা অন্তত পক্ষে তোমাকে একদম ফিল করায় দিব এই ম্যাথগুলা, বুঝছো? যে আসলে কেন করলো এগুলা। যাই হোক, আচ্ছা, ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান ফাংশন, এটার থেকে আমরা হচ্ছে কি করবো এখন কেস 1টা দেখবো আগে। কেস 1 এ তোমাকে হচ্ছে কি ব্যবধি দিয়ে দিবে না, ব্যবধি ছাড়া, মানে অঙ্কের কোশ্চেন ব্যবধি দিবে না। আমি জানি কিছুই বুঝো না এতক্ষণ কি কি বললাম, শুরু করিনি পড়ানো অ্যাকচুয়ালি, এমনি লিখলাম এগুলো। এখন দেখো টাইপ 3 ক্রমবর্ধমান হ্রাসমান ফাংশন কেস 1 ব্যবধি ছাড়া। ওকে, ফাইন। আমার কাছে একটা ফাংশন আছে, ওর গ্রাফ আছে। এটাকে একবার অন্তরীকরণ করলে এই গ্রাফটা পাওয়া যায়। এটা কি? এটা হচ্ছে এই ফাংশনের এই গ্রাফের বিভিন্ন বিন্দুতে যে ঢাল, বিভিন্ন বিন্দুতে যে স্পর্শক, ওই স্পর্শকের ঢালের গ্রাফ হচ্ছে এটা। এই এই ফাংশনের বা এই গ্রাফের এই বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে 1, এই বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে গিয়ে 0, এই বিন্দুতে স্পর্শকের ঢালটা হচ্ছে গিয়ে নেগেটিভ, এই বিন্দুতে স্পর্শকের ঢালটা হচ্ছে আবার 0, এমনি এমনি আগাচ্ছে। কথা বুঝছো তো? ক্লিয়ার? এখন আসি, খুবই সিম্পল একটা হিসাব, মনোযোগ দিয়ে শুনিও। কেমনে ভাই বুঝি না কি বলতে চাচ্ছেন? ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান, এটার মেইন মিনিংটা হচ্ছে গিয়ে, দেখো আমার লাল কলম কোথায়, এই যে আমার ফাংশনটা, এটা হচ্ছে প্রদত্ত ফাংশন, তোমাকে এরকম একটা ফাংশন দিয়ে দেওয়া হবে, ওটার গ্রাফটা হচ্ছে এটা। এখান থেকে খুব ভালো করে দেখো, ফাংশনটা বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে, অফ হয়ে গেল, এখন আর বাড়ে না। তাহলে এই জায়গাটুকু হচ্ছে ক্রমবর্ধমান, বাড়ে বাড়ে উপরের দিকে উঠে বাড়ে, বুঝছো? এই জায়গাটা হচ্ছে ক্রমবর্ধমান। তারপরে
এই যে জায়গাটা ক্রমহ্রাস, না খালি নিচের দিকে নামে, এখান থেকে নিচের দিকে নামা শুরু করলে এই পর্যন্ত ক্রমহ্রাসমান আবার ক্রমবর্ধমান। বুঝছো? আমাকে কোশ্চেন করবে যে ক্রমবর্ধমান রকম হ্রাসমান ফাংশনের ব্যাপারে। তুমি একটু খেয়াল করে দেখো, এই যে আমার লাল যে পার্টটুকু আছে, এই লাল পার্টগুলো উপরের দিকে উঠছে, আর এই ব্ল্যাক পার্টগুলো নিচের দিকে নামে, আবার লাল উপরের দিকে উঠে। এখন কথা হচ্ছে, তুমি নিজেই বুঝতে পারছো এই অংশ এগুলো ক্রমবর্ধমান, মানে ক্রমভাবে ক্রমান্বয়ে বাড়ে, খালি উপরের দিকে উঠে। ছোট ছিল উপরের দিকে উঠলো এরকম। আর ক্রমহ্রাসমান মানে কি, উপরে ছিল ধীরে 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 নিচের দিকে নেমে গেল, লাইক দ্যাট। ওকে, তাহলে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান, ওকে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান আবার ক্রমবর্ধমান এরকম করে। আচ্ছা, কোশ্চেন করবে যে ঠিক কোন কোন বিন্দুতে ক্রমবর্ধমান, কোন বিন্দুতে ক্রমহ্রাসমান, এগুলা। এখন দেখো আমি একটু ম্যাথমেটিক্যালি আসছি, তুমি তো চেহারা দেখে বুঝলা, তুমি তো অবশ্যই ফাংশনের গ্রাফ আঁকবা না, তাহলে ম্যাথমেটিক্যালি কেমনে করবা জিনিসটাকে, ওইটার জন্য জাস্ট ঢালটাই যথেষ্ট। কিরকম ভাই, দেখো একটু খেয়াল করি ওই জায়গাটা, যতক্ষণ পর্যন্ত ক্রমবর্ধমান থাকে অতক্ষণ পর্যন্ত ঢালগুলো পজিটিভ থাকে, যে জিরো প্লাস মাইনাস, এটা হচ্ছে ঢালের মান। এই যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ঢালের মান। যতক্ষণ আমার মেইন ফাংশনটা ক্রমবর্ধমান থাকে, ঢালের মানটা থাকে পজিটিভ। যেই নাকি আমার মেইন ফাংশন নিচের দিকে নামা শুরু করে ক্রমহ্রাসমান হয়, এই দেখো ক্রমহ্রাসমান পর্যন্ত অংশ হচ্ছে কি ঢালের মান। দেখো ক্রমহ্রাসমান নাকি ব্ল্যাক পার্টটা, ঢালের মান নেগেটিভ, দেখলা এই যে নেগেটিভ, এটা মাইনাস এটা প্লাস। তাহলে দেখো আমার যখন নাকি ক্রমবর্ধমান হয় জিনিসটা থাকে পজিটিভ, ঢাল থাকে পজিটিভ। ক্রমহ্রাসমান হতে থাকলে ঢালের পাটটা দেখো যে নিচের জায়গায়, ঢালটা নেগেটিভ। আবার যেই নাকি ক্রমবর্ধমান হওয়া শুরু করে, আমার ঢালটা আবারও এক্স অক্ষের উপরে মানে পজিটিভ দিকে যাওয়া শুরু করে। তার মানে একটা কনক্লুশনে আসতে পারলাম যে ক্রমবর্ধমান অংশে ঢাল পজিটিভ, ক্রমহ্রাসমান অংশে ঢাল নেগেটিভ। এটা লিখো, ক্রমবর্ধমান অংশের ঢাল পজিটিভ, ক্রমহ্রাসমান অংশের ঢাল নেগেটিভ। দেখো বুঝছো কিনা, ক্লিয়ার? এই জিনিসটাকে একটু ফিল করতে হবে, কেমন? আচ্ছা, এটা গেল ঢালের ব্যাপারটা গেল। এখন আসলে হচ্ছে কি কোশ্চেন কিরকম কি দিবে, কোশ্চেন দেখাই তাহলে তুমি বেটার বুঝতে পারবা। তোমার বই কোথায়? এই যে বইয়ের মধ্যে হচ্ছে কি একের এ একের বি দুইটা কোশ্চেন আছে ক্রমবর্ধমান। শুনো, এগুলো হচ্ছে গিয়ে তোমার নিউ স্টাইলের অঙ্ক, এগুলো আগেকার জমানায় আসতো না, বাট এখন হচ্ছে গিয়ে তোমাকে ঢাকা ইউনিভার্সিটি দিতে পারে। লেখো ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি, এই টাইপের নিচে সাইডে লেখো ঢাকা ইউনিভার্সিটি। বুঝছো? প্রথমে আসি ব্যবধি ছাড়া, এটা হচ্ছে কি একের এবি এই টাইপের। প্রথমে আসি আগে একের বিতে। কোশ্চেন হচ্ছে গিয়ে দেখাও যে x equal to 1 বিন্দুতে f of x equal to x cube minus 3x square plus x। ফাংশনটি হ্রাস পায়, মানে কমে, ক্রমহ্রাসমান। বুঝছো? এটা দেখাই দিতে বললো, একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, বললো অমুক পয়েন্টে ফাংশনটা কমে, দেখায় দাও। তাহলে কি করতে হবে, ফাংশন হ্রাস পাবে যখন নাকি ঢালটা নেগেটিভ আসবে। ঢাল মানে কি, ঢাল মানে f প্রাইম x, ঢাল মানে কি f প্রাইম x, ঢাল মানে হচ্ছে f প্রাইম x। ওকে, তাহলে f প্রাইম x নেগেটিভ হলেই তখন বুঝতে পারবা কাজ শেষ। তাহলে আগে f of x দেওয়া আছে, এটা খুবই ইজি ম্যাথ, x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস x। আমাকে হচ্ছে কি f প্রাইম x টা দেখতে হবে। তাহলে আসি f প্রাইম x, 3x স্কয়ার মাইনাস 3 2 গুণন 6x প্লাস 1। এটা আসলে f প্রাইম x। আমাকে দেখতে হবে f প্রাইম x পজিটিভ নাকি নেগেটিভ। কি রে, এখানে তো এরকম কিছু, তাহলে কি করব, আমাকে হচ্ছে বিন্দু দেওয়া আছে অমুক বিন্দুতেই, তাহলে আমি বিন্দু বসাই দেব। therefore f প্রাইম এই যে x গুলোর জায়গায় এই x = 1 বসাই দেব। 3 into 1 square minus 6 into 1 plus 1, 3 minus 6 plus 1, that is minus 2। f prime x equal to minus 2। দেখো তাহলে আমার যে ঢালের মানটা f prime x কিরকম আসছে, minus 2 আসছে না, that is less than 0। সুতরাং আর কিছু বলতে হবে না, সুতরাং x equal 1 বিন্দুতে ফাংশনটি ক্রমহ্রাসমান বা হ্রাস পায়।
বুঝছো? তাড়াতাড়ি লিখো, ফাস্ট, খুবই ফাস্ট লিখো। ম্যাথ কিন্তু এটা খুবই ইজি, ম্যাথ কিন্তু এটা খুবই ইজি। ক্লিয়ার? চলো এগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, বলে দিচ্ছি, ভালো করে দেখিও। একেরে দেখাও যে f of x equal to x cube minus 3x square plus একটি ক্রমবর্ধমান ফাংশন, একটি ক্রমবর্ধমান ফাংশন। এটা আমাকে শো করতে হবে, দেখাই দিতে হবে। কেমন দেখাবো আমরা কি জানি, দেখো সাইডে লেখা লেখা আছে। ক্রমবর্ধমানের জন্য আমরা কি জানি যে f প্রাইম x এর মানটা পজিটিভ আসতে হবে। কেমনে প্রমাণ তো দেখে আসলাম, যখন নাকি বাড়ে ততক্ষণ পর্যন্ত ঢালের মানটা পজিটিভ থাকে, যে নাকি বাড়লো ততক্ষণ পজিটিভ। f of x দেওয়া আছে, তাহলে f প্রাইম x দেখা লাগবে। therefore f prime x 3x square minus 6x plus 18। এখন আমাকে দেখাই দিতে হবে যে এটা অলওয়েজ পজিটিভ, ইট নেভার ক্যান বি। কিন্তু তোমাকে দেখাই দিতে বললো এটা একটা ক্রমবর্ধমান ফাংশন, মানে দেখাইতে হবে আজীবন আজীবন f প্রাইম x এর মানটা পজিটিভ আসবে, কোনোভাবেই তুমি ওকে নেগেটিভ করতে পারবে না, এটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এরপর দেখাবো, আমরা কিন্তু শিখে আসছি যখনই তোমাকে বলবে ওই অমুক জিনিস নেগেটিভ সম্ভব না, অমুক জিনিস পজিটিভ সম্ভব না, কি করতে হয় লাস্ট ক্লাসে শিখে আসছিলাম, একবার বলি, অমুক জিনিস নেগেটিভ সম্ভব না, অমুক জিনিস পজিটিভ সম্ভব না, তখন কি করবা, তখন হচ্ছে গিয়ে হোল স্কয়ার ফর্মেটে আনবা, হোল স্কয়ার ফর্মেটে আনবা, বুঝছো? যদি কোনো কিছু বলে যে অমুকটার লঘুমান সম্ভব না, অমুকটার গুণমান সম্ভব না, মানে কি নেগেটিভ সম্ভব না, পজিটিভ সম্ভব না, একটা বাউন্ড করে দিচ্ছে, তখন হোল স্কয়ার ফর্মেটে নিয়ে আসতে হবে। ওকে, সেই 3 কমন যায়, 3 কমন নেই, x স্কয়ার মাইনাস 2x প্লাস 6, তাই তো 318। এখন কথা হচ্ছে কি এখান থেকে হিসাব করা শুরু করে দিব, x স্কয়ার মাইনাস 2 into x into 1 plus 1 স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 5, এটা আসছে, এটা ভ্যালু এটা আসছে। এখন তুমি দেখো এইটা হোল একটা স্কয়ার্ড ভ্যালু, একটা স্কয়ার্ড রাশি, কোনোদিন নেগেটিভ করতে পারবা, কোনোদিন পারবা না। এটা অলওয়েজ স্কয়ার, এটা নেগেটিভ সম্ভবই না, এটা পজিটিভ, অলওয়েজ পজিটিভ। এই পজিটিভ প্লাস আরেকটা পজিটিভ, দুই পজিটিভ মিলে কি পজিটিভই হবে, তাইলে এটা কেমনে নেগেটিভ হয়, তাহলে লিখবা যে স্কয়ার ধনাত্মক, এবং ফলাফলস্বরূপ f প্রাইম x গ্রেটার দ্যান 0। সুতরাং f প্রাইম f of x এটি ক্রমবর্ধমান ফাংশন, দ্যাটস ইট। বুঝছো? ক্লিয়ার? ওকে, এটা গেল হচ্ছে কি ব্যবধি ছাড়া, ব্যবধি ছাড়া এসব ম্যাথ দিতে পারে, কেস 1। এখন দেখবো হচ্ছে কেস 2, এখন দেখবো হচ্ছে কেস 2। ব্যবধি তোমাকে দিয়ে দিবে, কোশ্চেন ব্যবধি দিয়ে দিবে। এটা ডিইউ কাটো, এটা লেখো ইঞ্জিনিয়ারিং, এটার জন্য ডিইউ কাটো, লেখো ইঞ্জিনিয়ারিং। মানে কেস 2টা ইঞ্জিনিয়ারিং আসে সবসময়, ডিইউ তো কম আসে।
এটা আমি বলে দিচ্ছি, এটা নেক্সট বার আসতে পারে, তোমাদের পরীক্ষা দিবে আসতে পারে, এটা অতিরিক্ত স্টার্ট দিও, ইনফিনিটি পরিমাণে স্টার্ট, বুঝছো? আসতে পারে বলে দিলাম, আগে কিন্তু আসে নাই, আসতে পারে সামনে বলে দিচ্ছি। কোশ্চেন কোথায়? এগুলো কোশ্চেন তুই পাবা হচ্ছে কি 2 নাম্বার পরীক্ষা, 2 নাম্বার প্রশ্নে, কেতাব স্যারের নতুন বই যেটা আছে 9K এর 2 নাম্বার প্রশ্নে, 2 নাম্বারটা আমি করাই দিব। কি জিনিস সেটা হচ্ছে কি দাঁড়াও, আচ্ছা ওদের কোশ্চেনের ভাষাও অনেক আজগুবি ধরনের, মানে ভাষা ভালো না আর কি, কোশ্চেনটা একদম নতুন আনছে, তো দেখা গেছে আর কি হয়তো যে লিখেছে অ্যাকচুয়ালি কেতাব স্যার এনেছে কিনা কে জানে, মানে তড়ি ঘড়ি করে কোনো রকম বসাই দিয়েছে, বাট ভাষাটা ঠিক হয়নি অ্যাকচুয়ালি, ঠিক করে দিই দাঁড়াও। এফ অফ এক্স 3x স্কয়ার হ্রাস ও কোন অংশে বৃদ্ধি পায়, এটা হচ্ছে কোশ্চেন। ওই কোশ্চেনটা খুব ভালো করে সাজানো না আর কি, কোশ্চেনটা অ্যাকচুয়ালি লজিক্যাল এরর আছে আর কি, বুঝছো? ইংলিশ থেকে নিয়ে আসছে, তো দেখা গেছে হচ্ছে ইংলিশ বইয়ে একভাবে দেওয়া, বাংলা করতে একটু কষ্ট আর কি, কোনো রকম জাস্ট। আচ্ছা আচ্ছা, আমরা কোনো রকম করে করবো না, এটার মেইন থিমটা তোমাকে বলে দিই। এইটা যেটা ফাংশন দেখতে পাচ্ছ অনেক বড় একটা ফাংশন, তো এটার মেইন এটা হচ্ছে এরকম যে মনে করে নাও, খুব ভালো করে দেখি, এটা মনে করে এই ফাংশনটা কিরকম হইতে পারে দেখি, এক্স মাইনাস আসবে, তাহলে এক্স মাইনাস সামথিং বা যাও ব্যাপার মেইন হিসাবে আসি, অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু এক্স নামে যাবে, এন্ড হচ্ছে গিয়ে জাস্ট সাপোজ একটা আমি এমনি দেখাই দিচ্ছি, এটার গ্রাফটা অ্যাকচুয়াল গ্রাফটা আঁকছি না, বাট জাস্ট বোঝানোর জন্য। মনে করো এই যে গ্রাফটা আছে, এটা গ্রাফটা হচ্ছে এইরকম, -1 থেকে 2 এর মধ্যে যেই অংশটা, যদিও এটা ভালো করে হয় নাই, মনে করে নাও হচ্ছে গিয়ে আচ্ছা তারপর দিয়ে দিই, দেখা আশা করি যাচ্ছে, দেখা যায় নিচে, ভালোই দেখা যায়। মনে করো হচ্ছে কি আমার এটা হচ্ছে গিয়ে -1, এটা মনে করে নাও হচ্ছে গিয়ে যে 2, এই -1 থেকে এই 2 পর্যন্ত যে অংশটা, অর্থাৎ এই এই লেভেলের, জাস্ট এই পার্টটা। এখন প্রশ্ন কি জানো? প্রশ্ন হচ্ছে এই যে ব্যবধি গ্রাফের পুরোটা না, এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এগুলো বাদ, পুরো গ্রাফ না, জাস্ট এই পার্টটা কোন অংশে, এই ব্যবধির কোন অংশে, এটা তো অনেক অংশ, এটা একটু অনেকগুলা, কোন অংশে বৃদ্ধি এবং কোন অংশে হ্রাস পাচ্ছে, দেখো তুমি আমাকে দেখে বলো, এই পুরো গ্রাফের মধ্যে বারে কোন জায়গাটাতে, এইখান থেকে স্টার্ট হয় এই পর্যন্ত বাড়লো, আর তারপরে এইখান থেকে আবার কমা শুরু করলো না, বলো? তাহলে দেখো ও বৃদ্ধি পাচ্ছে এই জায়গা পর্যন্ত, কমে এই জায়গা পর্যন্ত, এটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে ওকে, তো কোশ্চেন হচ্ছে গিয়ে যে এই অংশটার ব্যবধি কত, এই অংশটুকুর ব্যবধি কত, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন বুঝছো কিনা আগে বলো, কোশ্চেন বুঝলে আমি সামনে আগাবো। কোশ্চেন ক্লিয়ার কিনা? কোশ্চেন ক্লিয়ার? আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে আমাকে এই ব্যবধি নির্ণয় করতে হবে। দেখো ব্যবধি নির্ণয় করা তো খুবই ইজি, তুমি জানো, তোমাকে হচ্ছে গিয়ে আমি সে ক্লাসে শিখিয়ে দিয়েছি, তোমার কি বলে বাস্তব সংখ্যা ক্লাসে, এবং এটা বলে দিলাম এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টাইলে ম্যাথ। ওকে, ওই জন্য আগে হচ্ছে কি এগুলো বেসিক ক্লিয়ার করে নিচ্ছি। ধরো ইঞ্জিনিয়ারিং তুমি পরীক্ষা গেলা, তোমাকে আমি পড়াচ্ছি, বাট তুমি কিছু বুঝো না, তাহলে তো লাভ নেই অ্যাকচুয়ালি, তোমার তো বেসিক আগে ক্লিয়ার করতে হবে। এন্ড আই নো কি কি লাগে বেসিক, দেখো ভালো করে। কথা হচ্ছে তুমি এইটা অলরেডি জানো যে এই ভ্যালুটা হচ্ছে গিয়ে -1, এই যে -1, আর এই ভ্যালুটা হচ্ছে গিয়ে 2। তোমাকে যদি বলা হয় এখানে এটা কত হবে,
তুমি -1 থেকে বলবা যে -1 থেকে স্টার্ট করব, এইখানে একটা ভ্যালু আসবে, ওইটা পর্যন্ত যে আমি থামবো। আবার বলবা এই ক্ষেত্রে আমি থামবো হচ্ছে গিয়ে 2 তে, আর এইখানে ওই ভ্যালুটা আসবে। কোন ভ্যালু? এই যে x এর এই ভ্যালুটা, যেখানে হচ্ছে ট্রানজিশন, মানে 0 পর্যন্ত, মানে সরি কি বলি, বাড়লো থেমে গেল, এরপর আবার কমলো, এই যে এখানে থামবে, এটা হচ্ছে কি এখানে বসবে, তাই তো? যে এই অংশটুকুতে বাড়ে, এই অংশটুকুতে কমে। এখন আমি এই ভ্যালুটা জানি -1, এটা জানি না, আবার এটা জানি হচ্ছে কি 2, এই 2 জানি, বাট এটা জানি না। এখন আমার তাহলে এটা মেইন দরকার আর কি, কথা বুঝছো? তাহলে এটা মানে কোনটা? যেই বিন্দুতে তোমার স্পর্শকের ঢাল 0। দেখো বুঝো কিনা? এটা মানে কোন বিন্দু? যেই বিন্দুতে স্পর্শকের ঢাল 0। তার মানে মেইন কথা হচ্ছে যখন তোমাকে ব্যবধি দিয়ে দিবে, তুমি সিম্পল কাজ f প্রাইম x = 0 ধরে আগে বিন্দু বের করবা। স্টেপ 1 লিখো। ওই প্রথম তো মনে করো 1 নম্বরের কাজ হচ্ছে কি f of x ধরবো, 2 নম্বরের কাজ হচ্ছে কি আমি f প্রাইম x নির্ণয় করব, 3 নম্বরে হচ্ছে কি f প্রাইম x = 0 ধরবো। কেন? কারণ ওটা হচ্ছে ট্রানজিশন পয়েন্ট, মানে ওটা হচ্ছে তোমার চেঞ্জ করে দেয়, বর্ধমান বর্ধমান বর্ধমান, এই রাসমান রাসমান রাসমান। তাহলে মোট মেইন আমার যেটা তোমার থেকে পোল্ট্রি খেয়ে গেল। তোমার রিয়েল লাইফে দেখা এক সময় বন্ধু বললো আমি আজকে ট্যুরে যাবো যাবো যাবো, ট্যুরের আগের দিন রাত 2টার সময় বলে বন্ধু আজকে পেট ব্যথা যাবো না, ওটা পোল্ট্রি খাওয়া বলে, এটাকে হঠাৎ করে মোর ঘুরায় না। ওকে, ওটা বলে এমনি আমি জানি, বাট কথা হচ্ছে কি মানে মেইন ট্রানজিশন পয়েন্ট বলে ওটাকে, যে উপরে উঠে উঠে যাবো 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 রাত 2টার সময়, মানে ধরো তোমার তুমি খুব এক্সাইটেড যে তুমি যাবা, এখন ব্যাগটা গোছানো শেষ, রাত 2টা বলে আজকে পেট ব্যথার জন্য যাবো না, কাইন্ড অফ দ্যাট। এই যাবো 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 না, বস যাবো না, যাবো না, বুঝছো? এই যে তাহলে কখন বললো? রাত 2টায় বললো, এই রাত 2টা হচ্ছে এটা একদম একদম আপার পজিশন। তাহলে f প্রাইম x = 0 ধরবো ওই পয়েন্টটার জন্য, যখন থেকে তোমার না শুরু হবে, নামা শুরু করবে। আচ্ছা, তাহলে এখন ওইখান থেকে যেটা করবো x না ওই আগের মতো। আচ্ছা, তাহলে আসি শুরু করি একটা একটা করে। f of x দেওয়া গেছে, ধরতে হবে না, 3x² - 6x + 4, f prime x = 6x - 6, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, 6x - 6, ঠিক আছে তো? ঠিক আছে। এরপরে কাজ কি 0 ধরবো, কেন? কারণ যে ট্রানজিশন পয়েন্টটা লাগবে, ট্রানজিশন পয়েন্টের আগে হচ্ছে গিয়ে ক্রমবর্ধমান, পরে হচ্ছে হ্রাসমান, বা উল্টা, বা উল্টা, মানে এমনও তো হইতে পারে এটা এরকম, তখন হ্রাসমান উল্টো, ওটা আমার সমস্যা না, আমার দরকার ট্রানজিশন পয়েন্টটা, এই জন্য = 0 ধরে নিলাম। তাহলে এখানে লিখবো =0, 6x - 6, তাহলে 6x = 6, x = 1। তার মানে বুঝতে পারলাম যে x = এই বিন্দুটা হচ্ছে কি 1, 1 এ যায় অপরটিটা খায় মেইনলি, ঠিক আছে? তো কথা হচ্ছে কি এইটা 1 মানে কি, তাহলে -1 থেকে 1 পর্যন্ত হচ্ছে ও বাড়ে, আর 1 থেকে 2 পর্যন্ত কমে, তাই তো? তাহলে আমার পুরো যে -1 থেকে 2 পর্যন্ত ব্যবধি, এর মধ্যে দুইটা অংশ, একবার বলে ইয়েস টুরে যাবো টুরে যাবো টুরে যাবো, কয়টা পর্যন্ত বলে? রাত 1টা পর্যন্ত বলে, আর তারপর থেকে রাত 2টা পর্যন্ত বলে হচ্ছে আমি টুরে যাবো না। ওই 2টার মধ্যে তুমি ওকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছো, কাইন্ড অফ দ্যাট, এই জন্য হিসাব করবাই না আর কি। আচ্ছা, তাহলে এই যে কখন বললো যাবো যাবো যাবো, -1 থেকে 1 এর মধ্যে, তাহলে হচ্ছে গিয়ে যে কোন অংশের হ্রাস কোন অংশের বৃদ্ধি পায় তুমি কেমনে বুঝবা? এই অংশের হ্রাস এই অংশের মানে বৃদ্ধি, এই অংশের হ্রাস, কাইন্ড অফ দ্যাট। দেখো বুঝছো কিনা? একটু কমেন্ট করো, একটু কমেন্ট দেখি তোমাদের। আচ্ছা, এখন বলো আমাকে যে ফাংশন, হ্যাঁ আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম যে এটা এরকম, যদি হচ্ছে ফাংশন উল্টো থাকে বুঝবা কেমনে? তুমি কি বারবার গ্রাফ আঁকবা? নো, গ্রাফ তো আঁকবা না। তাহলে কি করতে হবে দেখো, আমরা হচ্ছে এটা জানি যে ক্রমবর্ধমান অংশে ঢালটা পজিটিভ, ক্রমহ্রাসমান অংশে ঢালটা নেগেটিভ। আমি যেটা করব, আমি হচ্ছে কি ঢালটা কি পজিটিভ নাকি নেগেটিভ ওটা একটু চেক করে দিব। দেখো, তাহলে আমার অংশ দুইটা, প্রথম কথা হচ্ছে কি দুইটা ব্যবধি দুইটা অংশে বিভক্ত হয়। ফার্স্ট অফ অল, তাহলে x = 1, x = 1 মানে তো ব্যবধি দুইটা অংশে বিভক্ত হয়, এত থেকে এত আর এত থেকে এত। তাহলে এটা লিখবো যে সুতরাং x = 1 বিন্দুতে এই ব্যবধি কত, -1 থেকে 2 পর্যন্ত, না, -1 থেকে 2 ব্যবধি দুইটা অংশে বিভক্ত হয়, কত, -1 থেকে 1 আর 1 থেকে 2। এবং এই ক্ষেত্রে অবশ্যই চিহ্নটা খেয়াল রাখতে হবে, 1 কিন্তু হইতে পারবে না, 1 এর সমান কিন্তু হবে না। দেখো এখানে কিন্তু সমান চিহ্নটা দিইনি আমি, 1 এর সমান হইতে পারবে না, বুঝছো? এখানে ধরো 1 1 ঠিক আছে, বাট 1 এর সমান কখনো হবে না এই জায়গাতে। এই ব্যবধি তে বা এই ব্যবধিটি -1 থেকে 1 ও 1 থেকে 2 অংশে বিভক্ত হয়।
বুঝলাম যে হ্যাঁ বিভক্ত হচ্ছে, কিন্তু কথা তো এটা না, বিভক্ত হওয়া কিন্তু ইম্পর্টেন্ট না। কথা হচ্ছে কি কোন অংশ বাড়ে কোন অংশ কমে ওটা দেখতে হবে, যে এখানে কি বাড়ে নাকি কমে আমি তো শিওর না। এই গ্রাফ এরকম না হয় উল্টো হয়ে তো জিনিসটা চেঞ্জ হয়ে যেত কি। ওকে, তো ওইটা শিওর হওয়ার জন্য আমি কি করব, ওইটা শিওর হওয়ার জন্য আমি করব কি, আমি বলবো যে ফার্স্ট অফ অল এই অবধি দেখবো, এই অবধি থেকে একটা যে কোনো একটা নাম্বার চুজ করব, বলবো যে এখানে এই অবধিতে -1 থেকে 1 ব্যবধিতে এফ, এটা চেক করতে হবে এটা ঢাল পজিটিভ নাকি নেগেটিভ। ঢাল পজিটিভ হইলে, ঢাল মানে কোনটা, এই যে এফ প্রাইম এক্স পজিটিভ হইলে ক্রমবর্ধমান, নেগেটিভ হইলে ক্রমহ্রাসমান। আমি দেখবো এটা চেক করে দেখবো ক্রমবর্ধমান নাকি হ্রাসমান। আচ্ছা, এফ প্রাইম এক্স ইকুয়াল টু তোমার যে এটা 6x - 6, তুমি আমাকে বলো এই অবধিতে 6x - 6 এটা কি তোমার পজিটিভ নাকি নেগেটিভ। তুমি যে কোনো একটা ভ্যালু নাও, নরমালি 0 নেওয়ার ট্রাই করবে, এখানে 0 আছে বলে আর কি। ওকে, তাহলে 0 ওখানে বসায় দাও, 6 × 0 - 6, তার মানে হচ্ছে কি -6 আসে অ্যান্সার, তার মানে <0। মান বসায় দেখাইতে হবে না, যে কোনো একটা ভ্যালু মনে মনে নিবা, না পর বলবো অমুক ব্যবধিতে এটার ভ্যালুটা <0। তুমি ধরো অন্য কোনো ভ্যালু নাও, মনে করো তুমি হচ্ছে -0.5 নাও, তাহলে এখানে -0.5 বসাও, -0.5 × 6 মানে -3, -3 - 6 ওই নেগেটিভই আসবে, মানে মাইনাসই আসবে, মেইন কথা হচ্ছে ওইটা আর কি। আচ্ছা, এটা বুঝলাম যে এই ব্যবধিতে এটা হচ্ছে তোমার নেগেটিভ, এবং তাই ফাংশনটি নেগেটিভ হলে কি হবে, ক্রমহ্রাসমান। আবার আরেকবার কি আরেকটা অবধি আছে 1 থেকে 2 ব্যবধিতে f প্রাইম x ইকুয়াল টু 6x - 6 তো থাকবে সেম, যে কোনো একটা মান তুমি মনে মনে চুজ করে বসাই দিবা, এদের মাঝখানে যে কোনো একটা ভ্যালু নিতে পারো, অথবা থেকে যেহেতু 2 এর সমানও হইতে পারবে 2ই নাও, কারণ মাঝখানে অন্য কোনো ভালো ভ্যালু নাই, দেড় আছে আর কি। 2 নাও, 2 বসায় দেখো, 6 × 2 মানে কত, 12, 12 - 6 কত, 6, মানে কি পজিটিভ ভ্যালু। আমার তো চেক করতে হবে পজিটিভ নাকি নেগেটিভ, দেখলাম পজিটিভ ভ্যালু, এবং তাই f অফ x ফাংশনটি পজিটিভ হলে কি হয়, ক্রমবর্ধমান। বুঝছো, ক্লিয়ার? এই মজার অঙ্কটা সেটা অঙ্ক লিখো লিখো লিখো, তাড়াতাড়ি লিখো। এগুলো অঙ্ক ফিল করতে হবে, জাস্ট তোমার বইয়ের সমাধান থাকবে, তুমি বলছো ভাই আগে করেছিলাম কিন্তু বুঝি নাই, এখন ক্লিয়ার। তুমি না বুঝে কি করলে আমি এটা জানি না, ম্যাথ কিন্তু হুবহু এগুলো কমন পাবে না, তো সেই ক্ষেত্রে এই কনসেপ্টগুলো খেয়াল রাখতে হবে। এইটা আমি মুখস্থ করতে কোনোদিনও বলি না এটা ধরবা এটা করবা, তোমাকে তো মেইন জিনিস আমি বুঝাই দিলাম। এখন যাতে তুমি অঙ্কের সিকোয়েন্স বুঝতে পারো যে আচ্ছা ফার্স্টে এটা করলাম, পরে ওইটা করলাম, এই অঙ্ক মিলে গেল, ওই জন্য হচ্ছে কি আমি এমনি দেখাই দিচ্ছি জিনিসগুলো, আমরা লিখে দিই। কারণ অঙ্ক না আমি হঠাৎ করে তুমি যখন পরীক্ষার আগের দিন দেখবা তোমাকে একটু দেখে মাথায় ঢুকবে না, ইভেন আমার এই লেকচার শোনার তো টাইমই পাবা না তুমি, জাস্ট এগুলো দেখে রাতে পরীক্ষার আগের দিন মনে পড়ে, ওই জন্য এগুলো হচ্ছে পরীক্ষার আগে রাতে ডিভাইস দেওয়ার জন্য, বুঝছো? ক্লিয়ার? আমি একটুখানি বলে দিই একবার তাহলে। মেইন কথা হচ্ছে কি আমার একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের গ্রাফটা মনে করে এরকম জিজ্ঞেস করা হলো যে এই ব্যবধিতে, মানে সমস্ত ফাংশনের মধ্যে না, কারণ ফাংশন হতে পারে এমন 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 অনেক জায়গায় বাড়বে, অনেক জায়গায় কমবে, অনেক কিছু। তাহলে আমি একটা নির্দিষ্ট ব্যবধি দিয়ে দিলাম যে -1 থেকে 2 এর মধ্যে, তাহলে -1 থেকে 2 এর মধ্যে এই অংশটার মধ্যে আমাকে দেখাই দিতে হবে কোন অংশে হ্রাস পায় কোন অংশে বৃদ্ধি পায়, এটা আমাকে প্রমাণ করে দেখাই দিতে হবে। তো প্রথম কথা আগে আসি, হ্রাস পায় একটা অংশে আর হচ্ছে মানে বৃদ্ধি পায় একটা অংশে, হ্রাস পায় একটা অংশে। তাহলে এখন কোন জায়গাটাতে হ্রাস কোন জায়গাটাতে বৃদ্ধি এটা তো পরের হিসাব, আমি যেটা চেক করে দেখবো যে কোন জায়গাটা ট্রানজিশন পয়েন্ট। ট্রানজিশন পয়েন্ট মানে যে বৃদ্ধি ছিল হঠাৎ করে বললো হ্রাস, যে ট্রানজিশন হঠাৎ করে ট্রানজিট হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, পল্টি খাচ্ছে। ওকে, ওইটা আমি একটু চেক করে দেখবো যে কোন বিন্দুতে এরকম হয়, ওইটা কোন বিন্দুতে হয় যেখানে নাকি ঢালটা 0 আসে। তাহলে আমি ফার্স্ট অফ অল f অফ x ধরে f প্রাইম x এর নির্ণয় করবো ঢাল, এবং এটাকে 0 ধরে নিব। তাহলে এরকম প্রাইম x বের করলাম, 0 ধরে নিলাম, ওখান থেকে x এর মান নির্ণয় করলাম। x এর মান নির্ণয় করা মানে কি পল্টি খাওয়ার বিন্দুটা দেখলাম আর কি, ওই ওয়ার্ডটাকে বাজে হবে নিও না, আমি মজা করে বলছি আর কি, যে এখানে যে হঠাৎ করে তোমার মোড় ঘুরে গেল এরকম। আচ্ছা, তাহলে এইখানে মোড় ঘুরে যাচ্ছে, অর্থাৎ এর আগে একরকম পরে একরকম, একবার এক কথা বলো আরেকবার এক রকম এক কথা বলে আর কি। ওকে, এটা বলতে পারবো, এটা হচ্ছে কি ইসলাম শিক্ষায় বলেছিল
যে একই মনে দুই কথা, এটাকে কি বলে? আমাকে লিখো দেখি কাদের মনে আছে। কথা হচ্ছে তাহলে এক সাইডে একরকম আর এক সাইডে আরেক রকম। এখন কথা হচ্ছে কোন সাইডে কি রকম এটা আমি এখন শিওর হবো কেমনে? আমি এটা বলছি যে হ্যাঁ পুরো বাউন্ডারিটা পুরো রেঞ্জটা দুইটা পার্টে হয়, একটা -1 থেকে 1, একটা 1 থেকে 2। এইটা আমি বুঝলাম যে হ্যাঁ আমার যে এই রেঞ্জটা ছিল, এই যে রেঞ্জটা, এই অবধিটা দুইটা অংশে বিভক্ত হয়, একটা -1 থেকে 1, একটা 1 থেকে 2। এবং খেয়াল রাখতে হবে যেহেতু 1-এ যায় কোনো দিকেই কিছু বলে না, 1টা হচ্ছে 0 একদম স্ট্রেট, এদিকেও না এদিকেও না, একদম ব্যালেন্স। ওকে, সেই ক্ষেত্রে তুমি 1টা সমান ধরতে পারবে না। এই জন্য কিন্তু দেখো 1-এর জায়গাটা সমান ধরা হয়নি, বুঝছো? কারণ ওই জায়গায় তো বলে না যে বাড়ে বা কমে, কিছুই বলে না, ব্যালেন্স একদম 0। তাহলে ওই জন্য এটা কিছু ধরবো না। দেখো সমান চিহ্নটা দিয়ে নেই, গেল করলাম। এখন কথা হচ্ছে গিয়ে আমি বাড়ে নাকি কমে শিওর হবো কেমনে? ওইটার জন্য আমি তো দেখলাম যে বাড়লে ঢাল পজিটিভ, কমলে ঢাল নেগেটিভ। ঢাল মানে কি এফ প্রাইম এক্স। তাইলে আমি হচ্ছে কি এই যে আমার এফ প্রাইম এক্সটা আছে, এটাকে আমি আমার যে দুইটা রেঞ্জ দেওয়া এই রেঞ্জের মধ্যে চেক করে করে দেখবো। এখন চেক আমি কেমনে করবো? আমি এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিব, যে কোনো একটা ভ্যালু। তোমার আমি বলে দিই বেস্ট কোনটা হয়, যেগুলো সমান আছে না ওগুলো নিয়ে নিবা, বুঝছো? লাইক এখানে -1 আছে না সমানের মধ্যে, এটা নিয়ে নিবা। -1 নাও, 6 × -1 মানে কত? -6, আর একটা -6, তাহলে কত হইলো? -12, মানে লেস দেন 0। দ্যাটস ইট। মনে মনে চেক করে দেখবা আর কি, তাহলে তুমি একবারে হয়ে যায় এই অনুযায়ী লেস দেন 0। যেহেতু 0 লেস মানে নেগেটিভ, আর সমান বলে দিবা, আর সমান, গেল। আবার এর পরের পার্টটা আমি জানি এখন পজিটিভ আসবে বা তোমার বর্তমান হবে, বাট ম্যাথমেটিক্যালি তোমাকে দেখাতে হবে। তুমি বলে দিবা যে অমুক ব্যবহৃত এর মান, তুমি ধরো যেটা ইকুয়াল আছে ওটা চুজ করবা। 2 চুজ করো, 6 × 12 -6 +6 > 0, দ্যাটস ইট আর কি। কথা হচ্ছে কি এফ অফ এক্স ফাংশনটা ক্রমবর্ধমান, এই তো, এখন আর কিছু নেই। ওকে, তাহলে শেষ, এইটুকুই অংশ। কোন অংশে বৃদ্ধি কোন অংশে হ্রাস, এরকম। তোমাকে কিছু কিছু ক্ষেত্রে এই ম্যাথগুলো এমন দিয়ে তোমাকে আমি একটু বলে দেব, বইয়ে একটা সুন্দর ম্যাথ আছে এরকম, একটু কঠিন করে দিতে পারে, মানে ফাংশনটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিবে। ধরো বইয়ে যেমন একটা দেওয়া আছে x - 2 হোল কিউব x + 1 হোল স্কয়ার, মানে ফাংশনটা বড় করতে পারে, এর বেশি চিন্তার ক্ষমতা নাই যে তোমাকে নিয়ে মানে করবে, ঝামেলা করবে। ওকে, 2 এর বি নাম্বারটা আমি হচ্ছে করে দেখা দিব না, বাট তোমাকে হিন্ট আমি দিয়ে দিলাম যে 2 এর বিতে যেটা বলে দেওয়া আছে ফাংশনটা দেওয়া কত দেওয়া দেওয়া হচ্ছে x - 2 হোল কিউব ইনটু x + 1 হোল স্কয়ার। তুমি যেটা করবা, তুমি হোল কিউব আর হোল স্কয়ারটাকে ভেঙে ফেলবা, ভেঙে দিয়ে গুণ দিয়ে দিবা, আর কোনো কাজ নাই। হোল কিউবকে ভাঙবা, তুমি তো জানো সূত্র অলরেডি, ওইটা লিখবা, আর হোল স্কয়ারকে লিখবা, গুণ দিবা, ওই এরকম আসবে। মানে কিউব আর স্কয়ার তো, তাহলে x⁴ প্লাস x⁴ এরকম করে আসতে থাকবে আর কি। তাহলে এখানে একটা সহগ থাকবে, সহগ থাকবে, এমনি এমনি। পরে এটাকে সেম কাহিনী করবা, সুন্দর একটা অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? সবার উপরে উঠে লাভ কি হইলো? 1-এর, কারণ 1 হচ্ছে মেইন পোল্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে পোল্ট্রি পয়েন্ট। এই পয়েন্টে ও মোর ঘুরে দেয়, বলে ট্যুরে যাবো যাবো যাবো, এই যাবো না। ওকে, কাইন্ড অফ দ্যাট। ওকে, তো এখন ওই জন্য হচ্ছে 1কে আমরা মানে নেই না, কারণ এই জায়গাতে হচ্ছে কি ঝামেলা করে। ওকে, ফাইন। এখন আসবো আমাদের এই মানে এত কঠিন কঠিন সব অঙ্ক শেষ, বইয়ের অঙ্ক ইভেন্ট শেষ। আমরা এখন মেইন চলে যাবো হচ্ছে কি অ্যাপ্লিকেশন। লঘুমান গুরুমানের মধ্যে ওই রকম ভাবে নাই, বা বলা যায় লঘুমান গুরুমান আছে, মেইন অ্যাপ্লিকেশন রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো আমরা এখন। এটা একটা অনেক মজার অঙ্ক, অনেক মজার অঙ্ক এখন যেটা করাবো, মানে তুমি দেখে খুশি হয়ে যেতে পারো এরকম অঙ্ক। এটা একটু ফিল করতে হবে এবং হচ্ছে এটা থাকেও, মানে দেখিও এটা কি হয়। এখন কোনো অঙ্ক টঙ্ক করাচ্ছে না, আমরা গল্প করছি তোমাদের সাথে, বিজনেস শিখাই, বিজনেস। এটা হচ্ছে বিজনেস টাইপের অঙ্ক, বুঝছো? ওই একটা ছোট বাচ্চা আছে না নাইজেরিয়ান, দিস ইজ বিজনেস, ওই টাইপের। তুমি ডিফারেন্সিয়েশনকে মেইন বিজনেসে কেমনে কাজে লাগাতে পারো। আচ্ছা, আমরা ছিলাম থেকে টাইপ 4 এ নাকি টাইপ 3 তে ছিলাম? টাইপ 3 তে ছিলাম, টাইপ 3 শেষ, এখন চলে যাবো টাইপ 4 এ। ওকে, টাইপ 4টা হচ্ছে কি বিজনেস। দেখো, দিস ইজ ওকে, এইটা এখন দেখাবো ব্যবসাটা আসলে হয় কোন জায়গায়। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি? কোশ্চেনটা লিখি দাঁড়াও, খুব
খুব সুন্দর একটা কোয়েশ্চেন, এখানে কোনো টেস্ট নাই, এগুলো ইভেন বইয়ের বাইরের অঙ্ক আর কি। এটা হচ্ছে জাস্ট মজা, এটা আমি ভালোবাসি ম্যাথগুলোকে, এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। হয়তো অ্যাডমিশন টাইমে আবার ওই ম্যাথই দেখাবো, এটাই দেখাবো, কারণ এটা খুব পছন্দের ম্যাথ আমার এবং অ্যাডমিশনে দেয় ওইটা। কোয়েশ্চেন নাম্বার 1, এটা কোয়েশ্চেন লিখে মজা হবে, এটা আসলে মজা হবে, আমি বলে দিলাম মজা হবে। একটি আম বাগানে, লিখো এটা লিখো, এটা বই না এগুলো। একটি আম বাগানে 30টি আম গাছ আছে, তুমি এই মনটা ফিল করতে পারবা। ভালো কথা, আম গাছ থাকতেই পারে, খারাপ না তো আম গাছ থাকা। আচ্ছা, প্রতিটি গাছে 400 টাকা করে আম ধরে, প্রতিটি গাছে 400টি করে আম ধরে, তাও স্বাভাবিক, খুব অস্বাভাবিক কিছু না। আচ্ছা, এটুকু তো ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে যদি একটা গাছ ওই বাগানে বেশি লাগানো হয়, যদি ওই বাগানে একটি গাছ বেশি লাগানো হয়, ক্যালকুলেটর নাম আমার সাথে। এখন আমরা ম্যাথ করবো না, আমরা এখন মজা করবো। এটা কোনো ম্যাথ না, এটা হচ্ছে মজা। আসলে এটা কোনো ম্যাথ না, এটা হচ্ছে কি মজা। ওকে, এটা হচ্ছে আমার বিজনেস, সিজনাল ব্যবসা করছি আমরা। মানে এখানে দেখো ঘটনাটা খুব ভালো করে বুঝিও। মানে তোমার একটা আম বাগান আছে, হ্যাঁ, ওই আম বাগানের মধ্যে 30টা আম গাছ আছে, খুবই স্বাভাবিক ব্যাপার, 30টা আম গাছ থাকতেই পারে। তো কথা হচ্ছে তুমি মানে মোটামুটি প্রত্যেক বছর এরকম দেখো যে হ্যাঁ প্রত্যেকটা আম বাগানে অন এভারেজ তোমার 400 টাকা করে আম ধরে, তাই তো? অন এভারেজ তুমি দেখো। এখন একবার হইলো কি, তুমি করলাম যে নতুন একটা আম গাছ লাগাই ফেললাম, লাগানোর পরে তুমি সারটার বেশি দাও না, আগে যা সার দিতা, আগে যা পানি দিতা, এখন ওই রকম। সেই ক্ষেত্রে দেখলা যে ওইটার মধ্যে তো আম টাম ধরে ঠিক আছে, বাট বাকিগুলোয় না 10টা করে আম কম ধরে। মানে সব মিলে দেখা গেল যে প্রত্যেক আমে 10টা করে আম কম, প্রত্যেক গাছের মধ্যে লাইক 390টা করে আম ধরছে। কেন? কারণ তুমি তো সার তো সেম দিচ্ছ আগের মতো, পানি তো সেম দিচ্ছ, সেম জায়গা থেকে পুষ্টি পাচ্ছে। তো দেখা যায় নতুন যে আম গাছটা লাগাইলা ওইটা বাকিগুলোর পুষ্টি একটু করে নিয়ে যায়, সেক্ষেত্রে বাকিগুলোতে 10টা করে আম কম ধরে আর কি। এখন কথা হচ্ছে গিয়ে 10টা করে আম কম ধরলে কি তাহলে লস হচ্ছে নাকি লাভ হচ্ছে একটু দেখতে হবে। তারপরে এমনি হিসাব করে বলতে হবে যে তাহলে আমি নতুন কয়টা গাছ লাগাবো যাতে করে হচ্ছে আমার সর্বোচ্চ আম পাওয়া যায়। ভাই এখন একটু ক্লিয়ার না, একটু ভালো করে ক্লিয়ার করেন তো দেখি, আসো দেখাই। এটা কোনো ম্যাথের পার্ট না, এটাকে তোমাকে আমি ফিলিং দিচ্ছি আর কিছু না। এখন যেটা করা হচ্ছে এটা ম্যাথের পরীক্ষা খাতা লিখতে হবে না, হিসাবটা বুঝিও, হিসাবটা বোঝার জন্য। কারণ কোয়েশ্চেন কিন্তু এটা দিবে নাকি শিওর না, বাট এই রকম দিবে। আম না দিয়ে বলতে পারে কাঁঠাল, ওকে, 300 না দিয়ে বলতে পারে 400, ঘুরে দিয়ে বলতে পারে, কমে না বলে বাড়ে বলতে পারে। ওই জন্য ফিলিংসটা ইম্পর্টেন্ট। ওকে, আমার কাজ ম্যাথ করানো না, ম্যাথ তো তোমার সমাধান বইগুলোতেই করা আছে, আমার কাজ ফিলিংসটা দেওয়া। এখন দেখো, মনে করো আমার তোমার হচ্ছে কি আম গাছের সংখ্যা, আম গাছ কি বাংলা লিখলাম মোটামুটি বুঝে একটা আম গাছ লেখা, ওকে, যা হোক হোক, প্রতি গাছে আমের সংখ্যা, মোট আম, বাগানে মোট আম। আচ্ছা, এখানে লিখেছি আম গাছ, এটা লিখেছি প্রতি গাছে আমের সংখ্যা, এটা বাগানে মোট আম। ক্যালকুলেটর হাতে নাও একটা, নিয়ে আমার সাথে একটু চেক করো। দেখো আম গাছ মনে করো ছিল 30টা, ওকে দিলাম 30। যখন নাকি 30টা আম গাছ ছিল প্রত্যেক গাছে ধরতো 400 টাকা করে, তাহলে মোট আম কত কয়টা হয়তো? একটা আম গাছ ধরো 400, 30টা আম গাছ ধরবে 30 × 400 মানে 12,000, 3 4 12, 3টা শূন্য। আচ্ছা গেল, যেই নাকি আমি আম গাছ একটা বানায় দিই, সেক্ষেত্রে তোমার প্রত্যেক গাছে 10টা করে আম কম ধরে, মানে প্রত্যেক গাছে আম ধরে তখন 390টা। সেক্ষেত্রে মোট আম কত হবে? 31 × 390, দ্যাট মিনস 12,090। ওকে, ক্যালকুলেটর দিয়ে করলাম। যেই নাকি আমি আরো একটা আম গাছ বাড়াই দিলাম, নতুন একটা লাগাইলাম, তাহলে তখন আরো 10টা কমে যাবে, 380। তখন কত হয় দেখি, 32 × 380, তাহলে অ্যান্সার আসে 12,160। 33টা আম গাছ লাগাই দিলে মানে আরো একটা বাড়াই দিলে এখানে আম আরো একটা কমে,
33 370 1 2 2 7 1 0। ওকে, এটা আসলো। যদি 34টা আম গাছ লাগাই 360টা হবে, তো পার গাছে আম 360 12240টা আম হয় মোটমাট। আমি যদি আরো একটা বাড়াই, আরো একটা কমবে এখান থেকে, আরো 10টা কমবে, সেক্ষেত্রে 35 ইন্টু 350। এটা কিন্তু মেইন ম্যাথ না, এটা হচ্ছে ম্যাথের ফিজিক্স। ওকে, আরো একটা বাড়াই 36, তাহলে আরো 10টা কমবে 340, আনো 36 ইন্টু 340 12240। আরো কমাই 37 করি 330, দেখবা আসবো হচ্ছে 12210, এমনি 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 পেতে থাকবে। ভাই হলোটা কি আসলে? মানে আমি দেখলাম, খেয়াল করে যেটা দেখলাম, যে আমি যখন নাকি আম গাছ বাড়ানো স্টার্ট করলাম, 30 থেকে 31 করলাম, 12,000টা আম হয়তো 31টা গাছ লাগাই দিলে, যদিও হ্যাঁ পার গাছে 10টা করে কমে, বাট নতুন এক গাছে তখন 390টা এক্সট্রা করে দিল আবার। ওকে, তো অনুসার করে দেখা গেল 90টা আম বেশি পাওয়া যাচ্ছে যদি একটা গাছ বেশি লাগাই। সব মিলে আমার 90টা আম বেশি আসে। যে নাকি আমি 32টা আম গাছ লাগানো শুরু করলাম, তখন আমার 12,160 আসে। 33টা করলে আরো বাড়ে, 34টা করলে আরো বাড়ে, 35টা করলে একবারে 12,250। কিন্তু যেই নাকি আমি এরপরে 36 নম্বরটা গাছ লাগাই ফেললাম, মানে মোট গাছ আমার 36টা, তখন দেখলাম কি যে 35টার সময় হতে হচ্ছে 12,250টা আম, কিন্তু 36 মানে নতুন আরেকটা লাগানোর পরে আবার আম 10টা করে কমা শুরু করে দিল, কারণ তখন বেশি হয়ে গেছে আম গাছ, বুঝছো? উল্টা হচ্ছে কি ইকোসিস্টেম খারাপ হচ্ছে, আম মানে কম হচ্ছে কি এরকম। আরো যখন বাড়লাম আরো আম কমা শুরু করলো। তার মানে দেখো, ফার্স্ট অফ অল আমার মনে করো আম গাছ তোমার 30 দিয়ে যদি হিসাব শুরু করি আমি, যখন নাকি আমার আম গাছ সংখ্যা 30, তখন বাড়া শুরু করে, বাড়তে 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 35 পর্যন্ত পারে, আবার 36 কমা শুরু করে এরকম, বুঝছো? এটা মনে করো 12,000 এরকম বাড়তে থাকে। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা বাড়ে, আবার ধীরে ধীরে কমা স্টার্ট করে ফেলে। ওকে, তাহলে এটা কোন পয়েন্ট? এটা 35 নাম্বার। 35টা আম গাছ লাগাইলে হয় 36, মানে পরের দিকে আর কমতে থাকে। তাহলে দেখো আমার মেইন গ্রাফটা হচ্ছে এরকম, যখন নাকি 30টা আম গাছ থাকে তখন আমার হচ্ছে 12,000টা আম ধরে, যখন নাকি 35টা আম গাছ হয়ে যায় তখন ধরে 12,250টা। যে নাকি এরপরে করি তখন আমার 12,250 কমা শুরু করে। তাহলে আমার কি কি করা লাগবে? এই গ্রাফে ঢাল যেখানে 0, মানে সর্বোচ্চ বিন্দুটা বের করা লাগবে। এই যে লঘুমান গুণবানের মেইন অ্যাপ্লিকেশন, বুঝছো? তোমাকে যেটা করতে হবে, এটার জন্য আগে একটা গ্রাফ আঁকতে হবে। ওই গ্রাফের যেটা হচ্ছে তোমার এক্সট্রিম পয়েন্ট বা চরম বিন্দু, ওই চরম বিন্দুগুলো নির্ণয় করে ফেলতে হবে। ওই চরম বিন্দুটা থাকবে অ্যান্সার। তুমি ওই সব হিসাব নিকাশ করে কাজগুলো করবা। কথা বুঝছো? দেখো এই কথাটা ক্লিয়ার আছে কিনা, এই কথা বলতে ক্লিয়ার কিনা এটা আমাকে জানাবে। এই কথাই ক্লিয়ার? জলদি জলদি বলো তো আমাকে। এটা কিন্তু কোনো ম্যাথ ছিল না, এটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল। ওকে, হিসাব তো বুঝছো আশা করি। আচ্ছা, এটা একবার বলে ফেলি যে আমার প্রথমত আম গাছ যখন নাকি ছিল 30টা, তখন দেখতাম আম হয় 12,000। যেই নাকি আম গাছের সংখ্যা বাড়ানো শুরু করলাম, মোট আমের সংখ্যা ধীরে ধীরে বাড়ে, 35 দেখলাম সর্বোচ্চ আম হচ্ছে, এরপরে গেলে আম কমে যাচ্ছে। তাইলে আমার ব্যবসায়িক লাভ হবে তখনই যখন নাকি আমার আম বাগানে মোট 35টা আম গাছ থাকবে। এর কম আম গাছ লাগাইলেও মোট আম কমে যায়, আমার দাম কম, মানে ইনকাম কম হবে। এর চাইতে যদি বেশি আম গাছ লাগাই, অনেক বেশি আম গাছ, তাহলে অনেক বেশি আম, এটা আসলে না। কারণ দেখা যাবে যে এত বেশি আম গাছ যোগ প্রয়োজনে পুষ্টিই পাচ্ছে না, সেক্ষেত্রে আমি ধরছে না ঠিকঠাক মতো এরকম। তাহলে 35-এর বেশি আম গাছ লাগাইলেও মোট আমের সংখ্যা কমে যায়। তাইলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে ওই বাগানে সব মিলে কয়টা আম গাছ থাকলে আমের ফলন সর্বোচ্চ? আমার আম গাছ নাম্বার হচ্ছে এগুলো, আমের ফলন হচ্ছে এগুলা। আমার হচ্ছে মোট কয়টা আম গাছ থাকলে সর্বোচ্চ আমের ফলন হবে? আমার ফলন 12,000 থেকে শুরু করে 12,250, আবার কমা শুরু করলো, সেক্ষেত্রে সর্বোচ্চ ফলন হচ্ছে 12,250, এবং এর জন্য মোট আম সংখ্যা হচ্ছে, আম গাছ সংখ্যা হচ্ছে 35। এই 35টা আমাকে এমনি চার চুট ছাড়া ম্যাথ করে বের করতে হবে। এখন আসি, তুমি এখানে আমাকে একটু বলো, এই যে চার্ট তো বুঝলা, এই গ্রাফ তো বুঝলা, এখন তোমার কি করতে হবে? আমের সর্বোচ্চ ফলন লাগবে, মানে এই বিন্দুটা লাগবে। ওকে, এখানে যে 35, এটা তো আমি এখানে দেখে দেখে বললাম, বাট যদি এই চার্ট না থাকে,
যদি তোমাকে অনেক বড় কিছু দেয়, কঠিন কিছু দেয়, তখন তুমি কি করবা? আসি, তুমি এটা তো দেখে বুঝতে পারছো যে কোন চার্ট থেকে তোমাকে মানে কোন গ্রাফ থেকে বের করতে হবে। তোমার একদিকে থাকবে হচ্ছে কি আম গাছের সংখ্যা, আর আরেক দিকে থাকবে হচ্ছে কি আমের মোট ফলন। ওকে, তোমার অক্ষ হচ্ছে দুইটা, একদিকে হচ্ছে এক্স অক্ষ বরাবর আম গাছের সংখ্যা, এদিকে হচ্ছে আমের ফলন। আমের ফলন মনে করো প্রোডাকশন পি, আর আম গাছের সংখ্যা মনে করো এক্স। ওকে, এক্স অক্ষ বরাবর এক্সই রাখবো। এবার আসি যে তাহলে এখান থেকে কি দেখা যায়, এখান থেকে একটা ব্যাপার চুজ করা যায় যে আমের ফলন পি হবে এরকম। কি হয় পি কিরকম হয়, তোমার আম গাছ মানে যে ফলন এটা পি, এটা হচ্ছে আম গাছ, এটা প্রতি গাছে আমের সংখ্যা। আম গাছ যখন এক্স হয় তখন এখানে হয় 400, বুঝিও। আম গাছ যখন হচ্ছে গিয়ে তোমার 30 থাকে তখন এখানে হয় 400। তুমি যেই না কি হচ্ছে গিয়ে এক্স করে করে বাড়াও, তখন ও হচ্ছে গিয়ে তোমার 10 করে করে বাড়ে, কমে 10 করে করে কমে। দেখো বুঝো কিনা, আম ছিল 30, তখন প্রত্যেক আম গাছে ছিল 400টা করে। আম গাছ ছিল 30টা, তখন একটা গাছে 400টা করে ফলতো। যেই নাকি তুমি আম গাছ সংখ্যা এক্স বাড়াই দিলা বা 1 বাড়াইলা, 10 কমে। তাহলে এক্স বাড়াইলে কত হবে একটু একবার দেখো। যেই নাকি আম গাছের সংখ্যা 1 বাড়াইলা, 10 কমে। 2 বাড়াইলা, তখন 20 কমবে। তাহলে এমনি হিসাব করে যদি আমি এক্স বাড়াই, তাহলে কি হবে, 10 এক্স কমে যাবে না? বুঝছো কথা? তাহলে সেই হিসাব থেকে আসি যে 1 বাড়াইলে 10 কমে, 2 বাড়াইলে 20 কমে, তাহলে এক্স বাড়াইলে 10 এক্স কমবে, কাইন্ড অফ দ্যাট। তাইলে আম গাছের সংখ্যা যদি এক্স বাড়ায় দেই, তাহলে মোট আমের সংখ্যা বা পার গাছ আমের সংখ্যা 10 এক্স করে কমে। দেখো বুঝো কিনা, এটা হচ্ছে কি আমার মেইন ফাংশনের হিসাবটা। মোট আমের ফলন 30 ছিল, 400 ছিল, ধীরে ধীরে বাড়বে, এটা ধীরে ধীরে কমবে। কিরকম বাড়বে, এটা যত বাড়ে এটা 10 গুণ কমে, তাহলে এটা এক্স বাড়লে এটা 10 এক্স পরিমাণ কমবে। বুঝছো? দেখো বুঝো কিনা, এটাকে হচ্ছে কি অ্যাকচুয়ালি এটাকে 0 ধরা হয়েছে, 30 কে আর কি অমনে ধরা হয়েছে জিনিসটা। বুঝছো? ক্লিয়ার? এই কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এবার হিসাব শুরু করে দিব। তুমি এটাকে হচ্ছে কি এমন না ধরে তুমি এফ অফ এক্স করতে পারো তোমার কাজের সুবিধার্থে, তোমাদের কাজ করতে সুবিধা হবে আর কি। গেল, আমি ফর্মুলা করে আমি পি না ধরে এফ অফ এক্স ধরলাম, আর এখন ওটা অঙ্ক করে আসছি। আচ্ছা, হিসাব করি 30 × 400 মানে 12000, এক্স ইন্টু 400 মানে 400 এক্স, আর এক্স ইন্টু 10 এক্স, ধরো 400 এক্স। তো কি অঙ্ক ভুলে গেলাম নাকি, 10 × 300, আরে জীবন রে আমার 300 এক্স। মাঝে মাঝে এরকম হয়, অ্যালজেব্রা কেমন কেমন যাই লাগে। তোমাদের ইন্টারমিডিয়েট আর বিএসসি লেভেলের ম্যাথ করাইতে দেখা যায় এইসব গুণে ইন্টার। আচ্ছা, কত হচ্ছে কি 30 আর এই -10 মিলে 300, আর এখন হচ্ছে কি আমার কত এক্স আর এই -10 এক্স, তাহলে এক্স স্কয়ার। এই তো এখন তাহলে এই হচ্ছে আমার 12000 প্লাস 100 এক্স মাইনাস 10 এক্স স্কয়ার। তো এটা হচ্ছে আমার এফ অফ এক্স, মানে যে এই ভ্যালুটা, এই যে এই y এর মানটা আসলো। আমার কি লাগবে, সর্বোচ্চ বিন্দু যেখানে ঢালের মান 0। তো সেই ক্ষেত্রে এফ প্রাইমটা বের করে ফেলবো, আসবে হচ্ছে গিয়ে তোমার 100 মাইনাস 20x। এই তো তোমার যেটা নরমাল হিসাব আর কি, 0 এখানে 100 এখানে -20x। ওকে, তো সর্বোচ্চ বিন্দুতে তো এফ প্রাইম এক্স এর মান 0টা আর কি হয়। ওকে, তো সেই ক্ষেত্রে এখানে মান লিখে দিলাম আমি 0, এই 100 মাইনাস 20x, তো ওখান থেকে x এর মান হয় হচ্ছে গিয়ে 100/20, দ্যাট ইজ 5, মানে x এর মান 5। x কি ছিল, কয়টা বাড়াচ্ছি, আগে যা ছিল তার থেকে কয়টা বাড়াচ্ছি, যে একটা বাড়াইলে 10 কমে, দুইটা বাড়াইলে এটা এক্সটা বাড়াইলে 10 এক্সটা কমবে। ওই x ছিল কয়টা আম বাড়াচ্ছি, আম গাছের সংখ্যা বৃদ্ধি। ওকে, আম গাছের বৃদ্ধির সংখ্যা হচ্ছে গিয়ে x। তাহলে সেই ক্ষেত্রে 5টা আম গাছ বাড়ায় দিলে আমার কি হবে, তো দেখা গেল ফলন সর্বোচ্চ হবে তখনই যখন নাকি আম গাছ সংখ্যা হবে 5। ওকে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে মোট যা আম গাছ ছিল তার সাথে 5টা বাড়াই দিবা, তাহলেই সর্বোচ্চ আম পাওয়া যাবে। ক্লিয়ার আছে কিনা জানাও, না জানাইলে আবারও বুঝাবো। খুবই জলদি, আমাদের জাস্ট আর একটা অঙ্ক বাকি আছে এটার পরে। এরপর একটা আরো সুন্দর অঙ্ক, যদিও আসলে এগুলো তোমাদের মানে জন্য না, তোমাদের হচ্ছে এগুলো ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ অ্যাকচুয়ালি, বা আমি ওকে সমীকরণটা একবার তুমি বলে ফেলেছো। খুবই একদম সিম্পল জিনিস। তোমাকে হচ্ছে কি আম গাছ সংখ্যা দেওয়া আছে, প্রত্যেক গাছে আম কয়টা ধরে দেওয়া আছে, মোট ফলন কয়টা দেওয়া আছে। আমরা হিসাব করছি যে আমি নতুন কয়টা আম গাছ অ্যাড করলে সর্বোচ্চ আম হবে ওইটা। ওকে, ওইখান থেকে চলে আসবো যে মোট মারতে হলে কয়টা আম গাছ লাগবে।
তো আমি ধরে নিলাম যে আমার এখন তো আম গাছ আছে 30টা, কোশ্চেন তো বলেই দিল, আমি তো আম গাছ কেটে ফেলবো না অবভিয়াসলি, 30টা তো ফিক্সড। আমি আম গাছ কি করতে পারবো, বাড়াইতে পারবো। তার মানে আমার এখানে ভ্যারিয়েবল কোনটা, কোনটা চেঞ্জ করা যায়, আমি বাড়াবো কয়টা আম গাছ ওইটা। তাহলে এক্স কি দিব, এক্স হচ্ছে কয়টা আম গাছ নতুন লাগাচ্ছি। ওকে, নতুন আম গাছের সংখ্যা, নতুন আম গাছ সংখ্যা এক্স হলে, এইবার আসি আমের ফলন ধরে নিলাম এফ অফ এক্স। তুমি খুব ঠান্ডা মাথায় দেখো, ধরো কোনো আম গাছ লাগাও নেই, তাইলে মোটমাট কয়টা আম হবে, 30 × 400, তাই তো? আচ্ছা, তুমি যদি মনে করো এখন একটা আম গাছ লাগাইলা, কোনো আম গাছ না লাগাইলে 30 × 400, একটা আম গাছ লাগাইলে এখানে +1 এখানে -10, কারণ এক আম গাছের জন্য 10 টাকা করে কমে। যদি তুমি দুইটা আম গাছ লাগাও 130 এর সাথে, তাহলে এখানে +2 এখানে -20। যদি তুমি তিনটা আম গাছ লাগাও এক্সট্রা, +3 এখানে -30। তার মানে তুমি যদি এক্সট্রা আম গাছ লাগাও, নতুন আম গাছ যদি এক্সট্রা লাগাও, তাহলে এখানে +x এখানে -10x, শেষ। এটাই আম গাছের ফলন। ওকে, সিম্পল হিসাবে চিন্তা করা যায় এমনি। দেখো এটা বুঝো কিনা, এটা বুঝলে বাকি ঢুকতে পান্তা ভাত। ওকে, পারবা? একদম ক্লিয়ার? ইঞ্জিনিয়ারিং এগুলোই করে, আর কিছু না, মানে এক্সট্রা এগুলোই থাকে, ম্যাথটা থাকে, এক্সট্রা আর কিছু থাকে। এগুলো বুঝতে হইলে তোমার আগের বেসিক খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, বুঝছো? আদারওয়াইজ বিপদে পড়বা। ওই জন্য হচ্ছে এগুলো এখন ভালো করে করায় রাখছে। তোমার অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং পড়তে 3 মাসও লাগবে না, সত্যি কথা বলতে, কারণ তোমার টোটাল বেসিকই শেষ এখানে। প্রি অ্যাডমিশন তো এখানেই পড়ছো, তোমার তো প্রি অ্যাডমিশন দরকার নেই। দ্যাট মিনস তুমি তো অলরেডি মানে স্ট্রং। ইভেন অনেক জায়গায় অ্যাডমিশনও এগুলো পড়াবে না, আমি তোমাকে যেগুলো পড়াচ্ছি পুরো ফুল বইয়ের মধ্যে যেগুলো পড়াচ্ছি, এই ম্যাথ না, সবকিছু মিলে অ্যাডমিশনও ওগুলো পড়াবে না। তো সেই ক্ষেত্রে তোমার মোটামুটি অনেকখানি ক্লিয়ার। ওই জন্য এত আমি টেনশন করি না তোমাদেরকে নিয়ে, টেনশন তুমিও করো না। তুমি জাস্ট আমি বোর্ডে যেগুলো যেগুলো করাচ্ছি ভালো করে এগুলো বুঝো, তাহলেই শেষ, দিব না কিছু লাগে না। আচ্ছা গেল, এইটুকু দিলে যথেষ্ট যে নতুন 5টা আম গাছ বেশি লাগাবো। কোনো কোনো ক্ষেত্রে যেটা একটু মাইন্ড করতে পারে, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এফ ডাবল প্রাইম এক্সটা বের করে দিবা। কেমনে, যে এফ ডাবল প্রাইম এক্স কত হবে, এখান থেকে আসবো 100, দাঁড়াও সরি -20 বলবো, যেহেতু এটা <0, সুতরাং এটা তো অলরেডি <0, এটা কিছু বলার নেই, এখানে মান বসাইতে হবে না, এমনি <0। সুতরাং x = 5 বিন্দুতে f of x এর মান সর্বোচ্চ, এমনি লিখবা। সুতরাং সর্বোচ্চ আমের ফলন হবে যদি নতুন x = 5টা আম গাছ লাগাই, তাহলে আর কিছু বলতে হবে না। সুতরাং সর্বোচ্চ, এটা ভাষা, তুমি এটা মেইন পরীক্ষা আসলে এমনি লিখবা, আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসলে এত কিছু লেখা রাখবা। সুতরাং 35টা আম গাছ, মানে মোট আম গাছ সংখ্যা x = তার 30 + 5, শেষ। চাইলে মোট 30 + 5 বা 35টি আম গাছ লাগাতে হবে। অ্যানসার কিন্তু এটা 5 দিয়ে রাখো না, নাম্বার দিবে না কিন্তু, অর্ধেক নাম্বার দিয়ে 5 দিলে, বুঝছো? এটা লিখবা। অনেকে যেটা করে তড়ি ঘড়ি করে ফেলে, লেখা শেষ। আরে তো 6টা দিয়ে আসছি পরীক্ষা, সেরা পরীক্ষা আজকে দিলাম, পরে দেখে চান্স পাই নাই। মেইন ঝামেলাটা হচ্ছে এখানে, এটা দিয়ে আসা অর্ধেক নাম্বার দেয়। এইটুকু ইম্পর্টেন্ট, বুঝছো? একজন বলছে যে খুব সুন্দর করে লেকচার পড়ি, কিন্তু ম্যাথ করার সময় টাইপে ফেলতে পারি না। এই ম্যাথগুলো 3বার করে করার পরে তারপরে কিরকম হচ্ছে, তাহলে সমস্যা, তাহলে হচ্ছে অন্য ব্যবস্থা করতে হবে। বাট আগে 3বার করে করবো এই ম্যাথগুলো। আমি কিন্তু নাম্বার ভুলে গেছি, 3বার করতে হবে। যত ব্রিলিয়ান্ট হও আর যত কম বুঝো না কেন, 3বার ম্যাথগুলো করতে হবে হাত দিয়ে। ওকে, আচ্ছা এরপরে আসি, এটা তো গেল। আর জাস্ট একটা ম্যাথ, জাস্ট একটা। ডাবল প্রাইম কেন বের করবো? আচ্ছা, ব্যাপার হচ্ছে গিয়ে তোমার, আমি f প্রাইম x = 0 ধরলাম। 0 কিন্তু তোমার দুই ধরনের ক্ষেত্রেই হয়, আপার পয়েন্ট, লোয়ার পয়েন্ট। এই পয়েন্টের ক্ষেত্রে হবে, এই পয়েন্টের ক্ষেত্রে হবে। ঝামেলাটা হচ্ছে এখানে, বুঝছো? আপার পয়েন্ট, লোয়ার পয়েন্ট দুই ক্ষেত্রেই হবে তোমার x = 0, f প্রাইম x = 0। তো সেই ক্ষেত্রে এটা কি আপার পয়েন্ট আছে নাকি লোয়ার পয়েন্ট আছে, সেটার জন্য তোমাকে হচ্ছে কি f ডাবল প্রাইম x এর মানটা নির্ণয় করতে হবে। তো ওই জন্য আমি যখন দেখলাম f ডাবল প্রাইম x বের করলে মাইনাস আসছে, তার মানে এটা হচ্ছে গুরুমান। ওকে, সর্বোচ্চ, তাহলে বললাম সুতরাং সর্বোচ্চ আমার জন্য অমনি করবো। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে কি বিজনেস একটা শিখে ফেললাম। এখন দেখো কোশ্চেন নাম্বার 2, এবং রিয়েলিটি হচ্ছে কি আসলেই ম্যাথমেটিশিয়ানদেরকে বিজনেসে হায়ার করা হয় এই সকল কারণেই, বুঝছো? এটা অনেক ইজি ম্যাথ ছিল, বাট আরো অনেক জিনিসপাতি আছে। ফ্যাক্টর তো জাস্ট একটা না, ফ্যাক্টর কিন্তু অনেকগুলা।
এখানে তুমি দেখলে যে হচ্ছে গিয়ে আম গাছের আমের সংখ্যা হচ্ছে গিয়ে বাড়ে কমে গাছ সংখ্যা হিসাব করে। এখানে আরো অনেক ফ্যাক্টর আছে। ফ্যাক্টর হচ্ছে গিয়ে ওয়েদার একটা ফ্যাক্টর, সার কি দিচ্ছে ওটা একটা ফ্যাক্টর, এইবার এই মৌসুমে বাংলাদেশে পোকামাকড় কতগুলো আছে এটা একটা ফ্যাক্টর। যেমন অনেক সময় দেখা যায় হচ্ছে তোমার যে কীটগুলো বেড়ে যায়, কীট পতঙ্গ যেগুলো আছে ওগুলো বেড়ে যায়। তারপরে তোমার হচ্ছে কিছু ওই যে কিছুদিন আগে হইলো তোমার নামগুলো ভুলে গেছি, ওই যে তোমার কিছু চলে আসে, ঘাস ফড়িং টাইপের বড় বড় চলে আসছে, তোমার অনেক ফসল নষ্ট করে দিচ্ছে, ওইসব অনেক ফ্যাক্টর আছে আর কি। তারপর হচ্ছে তোমার এই বছর ওয়েদার বললাম, তা বিজনেস কিরকম, ধরো করোনার মধ্যে কিন্তু আমের ফলন বেশি হোক খুব একটা লাভ নেই, কারণ যাতায়াত কিন্তু একটু স্লো, ওকে একটুখানি স্লো। তো সেক্ষেত্রে অনেক ফসল আছে। আবার করোনার মধ্যে অনেকের তোমার ইকোনমিক্যাল অবস্থা খুব একটা ভালো না, সেক্ষেত্রে আম কিনবে কম। তো ওই হিসাব করে আগের থেকে আম গাছের সংখ্যা কমায় রাখা উচিত আর কি, যাতে আম গাছ কম আসে, বা সার অন্য কম কম দেওয়া উচিত ছিল, তাতে করে তোমার সারের খরচ বাঁচলো এবং আম পচবে না, এরকম আর কি। ফ্যাক্টর রিয়েল লাইফ ফ্যাক্টর আর অনেক বেশি, বাট এখানে তোমাকে যেগুলো কারণ হচ্ছে ওগুলো হচ্ছে একদম বেসিক ফ্যাক্টরগুলো, বুঝছো? তুমি ইভেন ফিজিক্সও যেগুলো করো ওগুলো সব হচ্ছে বেসিক জিনিসপাতি, রিয়েল লাইফে এগুলো কিছু ঘটে না। আমি নিজে তো দেখি রিয়েল লাইফে এগুলো কিছুই ঘটে না। তোমাকে ফ্রিকশন তো অলমোস্ট পড়ানোই হয় না, আমি সারাদিন রাত পড়ি ফ্রিকশন নিয়ে, মানে প্রচুর। তুমি যে কোনো মেশিন স্টাডি করতে যাবা, মেশিন মানে খালি ফ্রিকশন, মেশিন মানে খালি ফ্রিকশন। প্রত্যেকটা মেশিনে তোমাকে ওয়েস্টেজ কাউন্ট করতে হবে, এত পার্সেন্ট ওয়েস্টেজ, অত পার্সেন্ট ওয়েস্টেজ, এফিসিয়েন্সি, প্রত্যেকটা মেশিনে এফিসিয়েন্সি লাগে তোমাকে, তারপরে এখানে করা দেওয়া হয়। বাট আমরা প্রত্যেকটা মেশিনের মধ্যে এফিসিয়েন্সি করি, মেকানিক্যাল যতগুলো মেশিন আছে সবগুলোর মধ্যে এফিসিয়েন্সি কাউন্ট করতে হয়। ওকে, তো রিয়েল লাইফে হচ্ছে কি তোমার সিনারিওটা একটুখানি ডিফারেন্ট, বা অনেকটাই ডিফারেন্ট আর কি। তোমরা যেগুলো করে এগুলো হচ্ছে একদম কোর লেভেলের, বেসিক লেভেলের, বাট পরে যখন ইউনিভার্সিটি উঠবে তখন হচ্ছে তোমাকে এক্সট্রা অনেক অনেক প্যারামিটার নিয়ে আসবে এগুলো ছাড়াও। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকের এবং এই ডিফারেন্সিয়েশন পুরো চ্যাপ্টারের। আমি কই আরে চলে আসছি আমি। ওকে ফাইন, ওকে ফাইন, দেখো দেখো এদিকে আসো, এদিকে আসো। কথা হচ্ছে এরপরের কোশ্চেনটা আছে, একটা 1 লিটার আয়তনের একটা সিলিন্ডার আছে, ওই আকৃতির একটা ক্যান তৈরি করতে হবে, সেক্ষেত্রে টিনের খরচ আমি চাচ্ছি কমাইতে, ডিজাইন কেমন হবে? মানে হচ্ছে কি আমাকে 1 লিটার আয়তনের মনে করো হইতে পারে তেল, হইতে পারে কোকা কোলা, যে কোনো কিছুই হোক, ক্যান দিয়ে তো খাও, ক্যান তো বুঝোই, টিনের কোটা যেটা থাকে, টিনের কোটাটা আর কি, খুলে তারপরে এরকম খাওয়া যায়, টিনের কোটা যেটা। তো টিনের কোটার ক্যান বানাইতে হবে। ক্যান মানে হচ্ছে এই যে ক্যান যেটা এটা। ওকে, এখন বললো আমি চাচ্ছি এটার মধ্যে 1 লিটার আয়তন হবে। এখন এই 1 লিটার আয়তনের ক্যান তো অনেক ভাবে বানানো যায়, কিরকম? মনে করো এই যে এটা আমার 1 লিটার আয়তন, এটাকে আমি এমনি বানাইতে পারি চাইলে, এটার মধ্যে মানে অনেক থালা বসানোর মতো এমনি, অথবা এরকম হইতে পারে। এখন তুমি আমাকে দেখে বলো এইটা বানাইতে যে পরিমাণ গোল টিন দেওয়া লাগবে, টিন যে পরিমাণ গোল করে দেওয়া লাগবে, এইটা বানাইতে অবভিয়াসলি সেম দেওয়া লাগবে না, এটা বানাইতে অবভিয়াসলি ডিফারেন্ট অ্যামাউন্ট অফ টিন দেওয়া লাগবে। আমি চাচ্ছি আমি এটার মনে করো আয়তন কিন্তু ওই 1 লিটারই, এটাও কিন্তু 1 লিটার, তুমি দেখেই বুঝতে পারছো। চাপটা করে দিলাম, উপরে নিচে জায়গা কম, সাইডে জায়গা অনেক বেশি, 1 লিটার ধরলো। এটা মোটামুটি সব দিক দিয়ে ওকে। এটা হচ্ছে কি লম্বা বেশি, চিকন অনেক, এটা তো 1 লিটার, সবগুলোতেই 1 লিটার করে আয়তন আছে। আমার কোশ্চেনটা হচ্ছে ক্যানের ডিজাইনটা কেমন হলে তোমার হচ্ছে টিনের খরচটা কমবে? টিনের খরচ মানে কি? টিনের খরচ কিছুর উপর ডিপেন্ড করে। মনে করিলাম টিনের সবগুলোই সমান পুরুত্ব, মোটা সমান সবগুলোতে, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে মোটা সব জায়গায় সমান, পুরুত্ব সমান, কিন্তু আমি চাচ্ছি টিনের ক্ষেত্রফলটা কমায় ফেলতে, বুঝছো? টিন বেশি কমানো যাবে না, তাহলে আবার ফুটা হয়ে যেতে পারে। ওই জন্য আমি চাচ্ছি টিনের ক্ষেত্রফলটা কমায় ফেলবে। এখন কথা হচ্ছে গিয়ে আমার তাহলে কি কাজ? আমার কাজ হচ্ছে গিয়ে টিনের সর্বনিম্ন ক্ষেত্রফল কোন ডিজাইনের জন্য পাওয়া যাবে ওইটা নির্ণয় করতে হবে। টিনের সর্বনিম্ন ক্ষেত্রফল বুঝো, দেখো বুঝো কিনা, যে আমি চাচ্ছি টিনের খরচ কমাইতে। টিনের খরচ ডিপেন্ড করবে টিনের ক্ষেত্রফলের উপরে, ক্ষেত্রফল বাড়লে খরচ বেশি, যত স্কোয়ার ফিট ক্ষেত্রফল ওইরকম আর কি হিসাবে, ক্ষেত্রফল কম দিলে খরচ কম। আমি চাচ্ছি এমন একটা ডিজাইন যে ডিজাইনে আমার সর্বনিম্ন পরিমাণ টিন লাগবে, বা সেই ক্ষেত্রে খরচটা কমবে আর কি। ওকে, এখন এইটা বোঝার জন্য যেটা করতে হয়, তুমি ফার্স্ট অফ অল একটা সিলিন্ডার তুমি মন মতো করে আঁকবা। মনে করো এটা হচ্ছে কেমন কোকা-কোলার টিনটা, এটা একটা সিলিন্ড্রিক্যাল টিন, বা সিলিন্ডারটিতে কোশ্চেন বলে দিয়েছে কেন। এখন এই সিলিন্ডারের আয়তন কত বলে দাও? 1 লিটার। আয়তন কেমন বের করতে হয়? সিলিন্ডারের পাই আর স্কয়ার এইচ, মনে আছে তো? এইটা হচ্ছে তোমার আর, আর এইটুকু হচ্ছে গিয়ে এইচ। তাহলে আমাদের এখানে আয়তন ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 লিটার। একটু ক্লাসে আর 2-3 মিনিট লাগবে। আয়তন 1 লিটার, সেই ক্ষেত্রে আয়তনটা কত? পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 1। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি টিনের খরচটা কমায় দিব, মানে সর্বনিম্ন ক্ষেত্রফলটা আমি নিতে যাচ্ছি। এটা নিয়ে আমি খুব একটা কিছু বুঝতে পারলাম না, বাট এটা জানি যে হচ্ছে পাই স্কয়ারের ভ্যালু আর স্কয়ার এইচ এর ভ্যালু 1 গেল।
টিনের খরচ কখন কমবে? যখন নাকি ক্ষেত্রফল কমবে। আসি টিনের এখানে মোট ক্ষেত্রফল, বাইরের মোট ক্ষেত্রফল, টিনের মোট সারফেস এরিয়া বলতে পারো এবং ক্ষেত্রফল। ক্ষেত্রফল ধরো এরিয়া দিয়ে প্রকাশ করলাম, এ ইকুয়াল টু কত কত হবে দেখো, উপরে একটা বৃত্ত, নিচে আরেকটা বৃত্ত, এরপর বক্ষতলের ক্ষেত্রফল। উপরের বৃত্ত মানে কি পাই আর স্কয়ার, নিচে আরেকটা ক্ষেত্র বৃত্ত পাই আরেকটা আর স্কয়ার, আর বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতল কত থাকে 2 পাই আর এইচ, তাই তো 2 পাই আর এইচ ছিল। এবং এটা আমি ফিল করে করেই করতাম। তুমি যদি এটা পরিধি বরাবর চিন্তা করো, পরিধি হচ্ছে তোমার 2 পাই আর পরিধি, মানে তুমি ধরো তিনটাকে খুলে ফেললা, তিনটা একদিকে খুলে ফেললা, মেরে দিলে 2 পাই আর দৈর্ঘ্যটা হচ্ছে কি এইচ, তাহলে এই ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইনটু প্রস্থ 2 পাই আর এইচ। এমনি পড়তাম আমি, যাই স্কুলে পড়া তোমাদেরকে এখন পড়ানোর সময় নেই অ্যাকচুয়ালি। 2 পাই আর এইচ। আচ্ছা সেই ক্ষেত্রে 2 পাই পাই স্কয়ার পাই স্কয়ার 2 পাই আর স্কয়ার যোগ 2 পাই আর এইচ গেল, এটা হচ্ছে আমার এরিয়া। কিন্তু এইখানে দাঁড়াও আরেকটা ব্যাপার, আচ্ছা এখন এখানে ঝামেলা হচ্ছে, এখানে চলক কিন্তু দুইটা, একটা আর একটা এইচ। এই দুই চলক থাকলে চলবে না, আমি তো এক চলকের জন্য কাজ জানি। আমি যেটা করবো, আমি হচ্ছে গিয়ে চলক একটা রিপ্লেস করে দিব। ধরো এখানে আর আছে, এখানেও আর আছে, আমি যদি এই এইচটাকে সরাই ফেলতে পারি তাহলে আমার সবগুলো চলক মিলে একটা হবে। কেমনে সরাবো দেখো, এইখানের এইচ এর জায়গায় আমি আর বসাইতে চাই, কেমনে করবো, এখান থেকে আনা যায় যে এইচ ইকুয়াল টু 1 বাই পাই আর স্কয়ার, বসাই 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর ইনটু এইচ এর মান হচ্ছে 1 বাই পাই আর স্কয়ার, 1 বাই পাই আর স্কয়ার। পাই পাই কাটা, এখান থেকে একটা একটা আর কাটা আর একটা আর থাকে, তাহলে মোটমাট হলো 2 পাই আর স্কয়ার যোগ পাই 2 বাই আর। এই কথাটুকু বুঝলো কিনা দেখো, এইখান থেকে এর সরানোর কারণ হচ্ছে আমি চাচ্ছি ক্ষেত্রফল, ক্ষেত্রফল করতে হবে সর্বনিম্ন, মানে ক্ষেত্রফলকে আমি ডিডিএক্স করব, ওকে, অন্তরীকরণ করব। অন্তরীকরণ যদি একটা চলক থাকতো তাহলে আমার কাজ করতে সুবিধা হয়, কারণ আমরা তো এক চলকের জন্য অন্তরীকরণ করে আসছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা করি না আমরা ইন্টারমিডিয়েট লেভেলে। তো সেই ক্ষেত্রে আমার চলক হচ্ছে একটা করতে হবে, তাহলে এই এইচটা দিলে চলবে না, এই এইচটাকে সরাই আর দিতে হবে। এই এইচ আর আর এর মধ্যে একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে এখানে আয়তন থেকে, এই লিখে দিলাম, দেখো বুঝছো কিনা এই কথাগুলো কি ক্লিয়ার? আরেকজন হচ্ছে আর দিয়ে কার নাম, এই আর দিয়ে আবার কার নাম হবে দেখো। তাহলে ক্ষেত্রফল পাইলাম, আমার কি দরকার, আমার দরকার টিনের সর্বনিম্ন ক্ষেত্রফল, কারণ আমি জানি খরচ ডিপেন্ড করে ক্ষেত্রফল কতটুকু, ক্ষেত্রফল লো, খরচ লো, লো বাজেট, তাইলে সর্বনিম্ন ভ্যালু দরকার। নিম্ন ভ্যালু কেন বের করতে হয়, কম না বেশি কেন বের করতে হয়, আমার যা আছে ওটাকে অন্তরীকরণ করবো, তাহলে আসে অন্তরীকরণ করে ফেলি। মেইন ছবি এটা আঁকলেই হবে, আর কিছু আঁকা লাগবে না, এগুলোও না, জাস্ট ছবি, অঙ্কের মধ্যে ছবি আঁকবো খালি এটা। সর্বনিম্ন ক্ষেত্রফলের জন্য কি হবে, এইটাকে আর এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে 0 আসবে, তাহলে ডি এ বাই ডি আর ইকুয়াল টু 0। ভাই কেন আর এর সাপেক্ষে করলাম, এক্স এর সাপেক্ষে না কেন, এখানে তো এক্স বলতে কিছু নাই। তুমি চাইলে হচ্ছে কি আর এর জায়গায় এক্স চিন্তা করতে পারো, তুমি চাইলে আর এর জায়গায় এক্স চিন্তা করতে পারো, ওকে, তুমি চাইলে আর এর জায়গায় এক্স চিন্তা করতে পারো যে ক্ষেত্রফল দিয়ে করবা, বাট ওটা নট দ্যাট ম্যান্ডেটরি, ওকে, তুমি এমনি পারবো আশা করা যায়, তুমি অনেক অনেক ক্লাস করে আসছো এর আগে 23টা। আচ্ছা তো সেই ক্ষেত্রে আর এর সাপেক্ষে সবচেয়ে কম এ হবে তখনই যখন নাকি এটা 0 আসবে। তুমি তো জানো যে ঢালটার মান 0 আসবে, ঢালের মান 0, এটা অন্তরীকরণ করলে কি হয় 2 পাই আর স্কয়ার, এটা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দাঁড়াও ডি আর অফ 2 পাই আর স্কয়ার যোগ 2 বাই আর, মানে 2 আর টু দি পাওয়ার -1, এটা করলে কি হবে 2 পাই ইনটু 2 আর প্লাস বা এখানে -2 আর টু দি পাওয়ার -2, ওকে, ঠিক আছে, ইকুয়াল টু 0। এই অংশটাকে ডান দিকে নিয়ে যাই, 4 পাই আর ইকুয়াল টু 2 বাই আর স্কয়ার, আর স্কয়ারকে বামে নিয়ে আসি, 4 পাই আর কিউব ইকুয়াল টু 2। এই 4 আর 2 কাটাকাটি করলে আমার হচ্ছে কি, আচ্ছা এখানে দাঁড়াও এক সেকেন্ড, এখান থেকে আর এর মান পাওয়া যায় 2 বাই 4 পাই, এর হচ্ছে কি কিউব, কিউবিক রুট, তারপরে চেক করে দেখি, কিউবিক রুট অফ 2 বাই 4 পাই চলে আসবে, অ্যান্সার কত হয় 0.541, 0.541, ওকে, এখানে একক লিখে দাও আর কিছু না, 0.542 লিখো, 0.542 একক। এবং সেই ক্ষেত্রে আমি এইচ এর মান বলে দিতে পারবো, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধটা এত, ব্যাসার্ধ
আর ইকুয়াল টু 0.542 একক। তারপরে উচ্চতা h ইকুয়াল টু 1/4 পাই r স্কয়ার বা পাই r স্কয়ার অনলি 3.1416 এটা বুঝোই পাই r স্কয়ার হিসাব করে ফেলি 1 বাই পাই ইনটু অ্যানসার স্কয়ার। আচ্ছা 1.08 3 বা 04 যাও 0.4 শেষ এই একক এটাই आंसर আর কিছু না। ওকে এটাই आंसर। আবার এমন হইতে পারে সম্পর্ক তুমি বের করতে পারো এর মধ্যে এটার মধ্যে সম্পর্ক বের করে ফেলতে পারো ওইটাও করা যায়। তো সেই ক্ষেত্রে h আর r এর মধ্যে একটা সম্পর্ক বের করে ফেলা যায় যদি এটা তোমার কোশ্চেন এখানে 1 না দিয়ে অন্য কিছু দেয় ধরো ভি লিটার বললো সুন্দর একটা সম্পর্ক বের করে ফেলতে তুমি পারবা। ওকে তো মোটামুটি মনে হয় এটা ডাবল আসে h টা ডাবল থাকে r এর একটু চেক করে দেখিও তো কি হয়। আমি নিজেই করে দেখাই তোমাকে 4 পাই r স্কয়ার r কিউব ইকুয়াল টু 2 তাই তো দাঁড়াও এটা এই লাইনটা থেকে যাচ্ছি ওদের এই অঙ্ক শেষ অঙ্ক এখানে শেষ তোমার এই ব্যাসার্ধ এই একক দিলেই কাজ হয়ে যাবে। এখানে যেহেতু লিটারের কথা বলছে তাই তুমি এখানে মিটার ইউজ করবা মিটার বুঝছো সরি সেন্টিমিটার ইউজ করতে পারবো ওই হিসাবে তুমি এককটা নিবা আর কি। আচ্ছা এসে আসি সেন্টিমিটার না তুমি যাবা এটাতে সেন্টিমিটারে যাবা ঠিক আছে দেখো এখানে আসি 4 পাই r কিউব ইকুয়াল টু 2 দ্যাট ইজ এখান থেকে এটা কাটাকাটি করলে 2 পাই r স্কয়ার ইকুয়াল টু 1 পাই দাঁড়াও কিউব r কিউব এখানে বাজে জায়গা লাগছে দাঁড়াও ম্যাথ কিন্তু শেষ অলরেডি 4 পাই r কিউব ইকুয়াল টু 2 ওখান থেকে লেখা যায় 2 পাই r কিউব ইকুয়াল টু 1 আমার আচ্ছা হচ্ছে পাই স্কয়ার লাগবে তাহলে পাই r স্কয়ার এখানে থাকলাম এখানে টার এখানে 2 2 আরটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম 2 আর পাই r স্কয়ার আচ্ছা উল্টা করে দেই 1 বাই পাই r স্কয়ার ইকুয়াল টু অনলি 2 আর তাইলে এটা মানে হচ্ছে h ইকুয়াল টু 2 আর এই সম্পর্ক একটা তুমি নিয়ে আসতে পারো চাইলে। ওকে এটাও নিয়ে আসতে পারো এটা হচ্ছে তোমার র্যান্ডম যে কোনো এটা তুমি একটু খেয়াল রাখবা অবজেক্টিভের শর্টকাট হিসেবে যে দৈর্ঘ্য বা উচ্চতা যখন নাকি ব্যাসার্ধের ডাবল হয় তখন হচ্ছে গিয়ে ওই ডিজাইনে ক্যানের টিনের পরিমাণ ক্ষেত্রফল সবচেয়ে কম আসে। আবার বলছি ক্যানের মধ্যে ক্যানের এই যে h আর এটা হচ্ছে r এই যখন r ডাবল হয় তখন সর্বনিম্ন ক্ষেত্রফল লাগে বুঝছো শেষ অঙ্ক শেষ। একজন বলছো যেহেতু l সুতরাং ডেসিমিটার হবে মেবি ইয়া সেন্টি তো সিসিতে হবে লিটার তো লিটার তাহলে হচ্ছে আমার এখানে লাগবে ডেসিমিটার লাগবে। ওকে এই তো অঙ্ক এটাই অঙ্ক এখানে অমন আহামরি কিছু নাই অ্যাকচুয়ালি আর এর মান বের করা শেষ এর মান নির্ণয় করে ফেলবা শেষ। আর এটা তোমাকে একটা শর্টকাট দেখা দিলাম অবজেক্টিভের শর্টকাট যে h যখন r এর ডাবল হয় তখন হচ্ছে সর্বনিম্ন টিন খরচ হয় আর কি। ওকে তাহলে ভালো থাকো দয়া করে আমার জন্য আর দেখা হবে আবার ইনশাআল্লাহ।